আচ্ছা, অনেক বন্ধুরা এসে গেছেন। গুড ইভিনিং সবাইকে। সবাই কমেন্ট করতে শুরু করেছেন, পরপর সেগুলোকে নেব। টোনা অর্গানিক ফার্মের মান্থলি ওয়েবিনার ফুড ফর থট, আপনারা সবাই বন্ধুরা জানেন যে জৈব কৃষি, জৈব খাদ্য নিয়ে যে যা কিছু কাজকর্ম, সেটা একটা আন্দোলনের জায়গা থেকে পরিষেবার জায়গা পর্যন্ত যে পরিসরটা, সেই জায়গাটাতে টোনা অর্গানিক ফার্ম দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন। এবং অধুনা একটা জিনিস নিশ্চয়ই বলবো যে মানুষের মনেও, মানুষের মধ্যেও ভালো খাবার, জৈব খাবার, সঠিক খাবার, বিষমুক্ত খাবার, এগুলোর চাহিদা বাড়ছে বিভিন্ন কারণে। আমরা কোভিড নামক একটা পরিস্থিতিকে দেখেছি, আমাদের সচেতনতার জায়গাটা অনেক বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে পরিষেবার জায়গাটাও যে বেড়েছে, তার একটা সাম্প্রতিক উদাহরণ আমরা বলবো যে এই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে নিউ টাউনে একটা অর্গানিক হাট তৈরি হয়েছে, সেটাও 6 মাস অতিক্রান্ত হলো। এই যে অর্গানিক হাট, সেটাও কিন্তু একটা মানুষের প্রয়োজনে। মানুষ অর্গানিক খাবার, সঠিক খাবার কোথায় পাবেন, কিভাবে পাবেন, তারও একটা সুযোগ সন্ধান হচ্ছে এই ঠিক ইকো পার্কের কাছাকাছি। রবীন্দ্র তীর্থ থেকে যদি ইকো পার্কের দিকে আসা যায় এয়ারপোর্টের দিকে, তাহলে ইকো পার্কে পৌঁছানো ঠিক আগেই একটা 7 তলা নীল রঙের বড় একটা বাড়ি, যেখানে একটা আশা এবং আশঙ্কা নিয়েই একটা যাত্রাপথ শুরু হয়েছিল, এবং সেটা দেখতে দেখতে কিন্তু 6 মাস পেরিয়ে গেছে। মানুষ আসছেন, মানুষ দেখছেন, মানুষ সেই পরিষেবাকে নিচ্ছেন। তাহলে এটা তো একটা বার্তা নিশ্চয়ই দিচ্ছে যে মানুষের মধ্যে ভালোভাবে থাকার, ভালোভাবে বাঁচার, ভালোভাবে সুস্থ শরীরে সুস্থ মনে দিন কাটানোর ইচ্ছে তো আছেই। তো আমরা যখন এই সমস্ত নিয়ে ভাবি বা কাজ করি, তখন একসঙ্গে আসলে অনেকগুলো জিনিসকে মেলাতে চাই। যখন আমরা খাবার নিয়ে কথা বলি, তখন খাবার তৈরির যে একেবারে প্রথম ধাপটা কৃষিকাজ, কৃষিকাজটাকে ভালো করতে হবে। কৃষিকাজটাকে জৈব প্রাকৃতিক উপায়ে, সুস্থায়ী উপায়ে তৈরি করা। কৃষিকাজ থেকে যা কিছু ফসল, সেটাকে সঠিকভাবে তার প্রক্রিয়াকরণ এবং তার বাণিজ্যিকরণের জায়গাটাতে পৌঁছানো, এবং শেষ কথা তো মানুষের ভালো থাকা। তো সুস্বাস্থ্যের জায়গাটাতে আমরা চাই যে ভালো থাকতে, কিন্তু তবুও তো সবসময় তো হয় না। আমরা বিভিন্নভাবে রোগ ভোগের মধ্যে পড়ি। কিছু কিছু রোগ ভোগ নিয়ে আমরা অহরহ ব্যতিব্যস্ত থাকি, আবার কখনো কখনো বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু কিছু বিষয় আমাদের সামনে আসে, তখন আমাদের অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হয়। তো আজকে আমাদের এই মান্থলি ওয়েবিনারে দুজন বিখ্যাত ডাক্তারবাবু আছেন, ডক্টর অর্ণব বসাক এবং ডক্টর সুজাতা গুহ। আমরা দুজন বন্ধু ডাক্তার বাবুকে আমাদের মধ্যে পেয়েছি, এবং আমার অন্তত কয়েকটা বিষয় নিয়ে বেশ নিজের দিক থেকেই আর কি বেশ কিছু চাহিদা আছে, বেশ কিছু ভাবনা আছে, যে এবং সেটা আমি আমার মেসেজের মধ্যে রেখেও ছিলাম, যে আমরা যারা ভাবি যে আমরা মোটামুটি কনসিয়াস কনসিয়াস অন আওয়ার গুড হেলথ অ্যান্ড আমরা ভালো থাকতে চাই, ভালোভাবে অনেক কিছু খাবার নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছু, তবুও যখন খাবারটা আমরা শরীরে গ্রহণ করছি, সেই খাবার গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে খাবারটাকে শুধু আমি মানে একমাত্রিকভাবে বলবো না, আরো অনেক কিছু নিশ্চয়ই সুস্বাস্থ্যের সঙ্গে যুক্ত, সেটা ডাক্তারবাবুরা অবশ্যই আলোচনার মধ্যে আনবেন। কিন্তু আমি আপাতত খাবারটা নিয়ে যদি কনসেন্ট্রেট করি, তাহলে বলবো যে এটা যখন আমরা খাচ্ছি এবং তারপরে যাবতীয় যা কিছু কাজকর্ম চলছে, সেগুলোর প্রাথমিক জ্ঞান নিশ্চয়ই আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে আমরা পেয়েছি, কিন্তু সেগুলোকে যদি আমরা সম্পূর্ণভাবে জানি, বুঝি, আমাদের কি প্রপার ক্ল্যারিটি আছে, কনসিয়াসনেস হয়তো আছে, কিন্তু ক্ল্যারিটির জায়গাটাতেও কি আমরা খুব পরিষ্কার? যদি সেটাও না থাকে, বা সেটা নিয়ে যদি কোনো মানে দোলাচল থাকে, তাহলে আমাদের ভালো থাকার কন্ট্রোলটা আমরা পাবো কোথায়? তো আমার কাছে এই পুরো সেশনটাই হচ্ছে ওই গেটিং ক্ল্যারিটি। হ্যাঁ, এটা অন্তত আমার জায়গা থেকে। এবার আমাদের বন্ধুরা আছেন, তারাও প্রশ্ন নিয়ে আসবেন, আলোচনা এগোতে থাকবে। তো প্রথমেই আমি
ডক্টর বসাকের কাছে যাব যে আপনার দীর্ঘ দুজনের কাছে দীর্ঘ অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে, তো যেভাবে এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতি অবশ্যই একটা ভালো জায়গাতে নিয়ে এসেছে আমাদের, তো সেই শিক্ষার জায়গা থেকে, সেই কাজের মধ্যে অভিজ্ঞতার জায়গা থেকে পুরো বিষয়টাকে সার্বিকভাবে আপনারা কিভাবে দেখেন, যে মানুষের ভালো থাকার ক্ষেত্রে যদি আপনারা আপনাদের মতো করে শুরু করেন। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমেই জানাই সকল দর্শকবৃন্দ এবং আমাদের সদস্যগণ যারা আজকে এই ওয়েবিনারে জয়েন করেছেন তাদের শুভেচ্ছা, এবং মিস্টার ঘোষ যেটা বললেন যে একটা মুভমেন্ট শুরু করে এখন একটা বাস্তবায়িত রূপে এটা পরিণত করতে পেরেছেন, অ্যান্ড এটা অনেকটা দূর এসেছেন, দ্যাটস ভেরি গুড। আমরাও খুব ইন্টারেস্টেড ছিলাম অর্গানিক বা ন্যাচারাল ফার্মিং এর উপরে, তাই জন্য এই সূত্রেই আমাদের সঙ্গে মিস্টার ঘোষের জানাশোনা হয়েছে এবং ওনাদের সব সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। তো আজকের দিনটা স্পেশালি খুব একটা আজকের দিনটা বলে না, এই উইকটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই জানেন যে 7th of April হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে আমরা সেলিব্রেট করি, এবং এবারে প্রত্যেক বছর একটা ওয়ার্ল্ড হেলথ ডে এর একটা থিম থাকে। এবার এই বছরের থিমটা হচ্ছে মাই হেলথ মাই রেসপন্সিবিলিটি, মাই হেলথ মাই রাইট। তো আমি আরেকটু এগিয়ে যাব এবং বলবো যে ইটস নট অনলি মাই রাইট বাট ইটস মাই রেসপন্সিবিলিটি। প্রত্যেক মানুষের এই হেলথ সম্বন্ধে একটা সচেতনতা আছেই, এবং একটা হেলদি থাকার যেমন এটা রাইট, সবার বার্থ রাইট, সেরকম নিজেদের হাতে এই জিনিসটার রেসপন্সিবিলিটিটাও আমাদের হাতে। তো যেটা বলছিলেন মিস্টার ঘোষ, যে আমরা বেসিক্যালি ডাক্তার হিসেবে আমরা তো হেলদি লোকজনকে দেখি না, আমাদের কাছে যারা আসে তারা বেসিক্যালি হচ্ছে পেশেন্ট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইট ইজ নট অনলি ডাক্তারদের কর্তব্য খালি মানে ট্রিটমেন্ট অফ ডিজিজ না, তার বিয়ন্ড দ্যাট সেটা কি, যে প্রিভেন্টিভ হেলথ। আমরা প্রিভেন্টিভ হেলথ নিয়ে প্রচুর আলোচনা করি, প্রচুর পড়াশোনা হয়, কিন্তু যখন বাস্তবে মানে সেটা যখন প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি সেটা ঠিক হয়ে পৌঁছয় না। সেরকম একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ হেলথ হচ্ছে গুড ফুড। এই গুড ফুডটা হচ্ছে জাস্ট ওয়ান পিলার অফ হেলথ। আর আমি ফার্স্টে সুজাতাকে বলবো যে আমরা প্রথমে ডিসকাস করি যে গুড হেলদি লিভিং এর জন্য কি কি পিলারস আছে, তারপরে আমরা ডিরেক্টলি ফুডের মধ্যে ঢুকে যাব। সুজাতা? সকলকে ভেরি গুড ইভিনিং সবাইকে, আর থ্যাংক ইউ টোনা ফর অর্গানাইজিং এমন সুন্দর একটা টপিক, আর খুব রেলিভেন্ট টপিক আজকের এই সময়টা, এই সপ্তাহটাতে। তো যেমন ডক্টর বসাক বলছিলেন যে একটা হেলথের আমরা বলি যে 5 মেইন পিলার্স, তার মধ্যে ডেফিনেটলি একটা ফুড আছে, তার মধ্যে ডেফিনেটলি রেস্ট আছে, আমাদের হরমোনাল ব্যালেন্সেস আছে, এইগুলো সব এক্সারসাইজ, হাইড্রেশন, ওয়াটার, এগুলো সব একসঙ্গে হলে পজিটিভ থট। তো এই কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিলার্স। তো আমরা যেমন বললাম অ্যাডিকুয়েট রেস্ট, তার মানে ঘুম ইজ আ ভেরি আন্ডাররেটেড সাবজেক্ট। অ্যাডিকুয়েট ঘুম এখন বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের প্রত্যেক লোককে দরকার, স্পেশালি বাচ্চাদের সেটা তো অ্যাটলিস্ট 8-9 ঘন্টা হওয়া উচিত। তো দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট পিলার। সেকেন্ড হচ্ছে কি প্রপার এক্সারসাইজ, বডিকে নাড়ানো, এনি মুভমেন্ট। এই নয় যে লোককে জিম যেতে হবে বা লোককে স্পেসিফিক ট্রেনার দিয়ে ট্রেন করতে হবে। সিম্পল অ্যাক্টিভিটি, উঠে দাঁড়িয়ে কাজ করা, এগুলোই নিজের বডিকে নাড়ানো। সো এক্সারসাইজ ইজ দ্য সেকেন্ড পিলার। থার্ড পিলার হচ্ছে নিজের মাইন্ডকে মডুলেট করা, টু বিকাম আ পজিটিভ পারসন, টু হ্যাভ পজিটিভ থটস। কেন আমি যদি ভাবি আমি ভালো নেই, আমি ভালো থাকবো না। আমি যদি ভাবি আমি ভালো আছি, আমার কাছে অনেক কিছু আছে, আমি বেটার দেন আদার পিপল, তাহলে ডেফিনেটলি
আমার ওটা একটা ইম্প্যাক্ট করে। তো পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কাজে। আমি যদি একটা ওজন কমাতে চাই, আই উইল হ্যাভ টু স্টার্ট উইথ থিঙ্কিং যে আমি ওজন কমাতে পারি, আমার পক্ষে এটা করা খুব একটা অসম্ভব নয়। তো এই থটটা নিয়ে যদি এগোই তাহলেই কাজটা সম্ভব হবে। এন্ড দিস ইজ সিন টু হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা ইম্প্যাক্ট। যদি পজিটিভ আমরা ভাবি তাহলে আমাদের হরমোনস যেগুলো, পজিটিভ হরমোনস গুলো বেড়ে যায়, ডোপামিন বাড়ে, আর সেইগুলো থেকে আমাদের যে ক্রেভিংস সেগুলো কমে। ফোর্থ ইম্পর্টেন্ট থিং ইজ হাইড্রেশন, মানে অ্যাডিকুয়েটলি আমরা জল খাচ্ছি কি খাচ্ছি না। অ্যান্ড অফকোর্স দ্য ফিফথ পিলার ইজ আমাদের খাবার। তো এই কটা মেইন ইম্পর্টেন্ট পিলার্স যদি আমরা একটু কনসিয়াসলি মেনে চলি তাহলে আমার মনে হয় যে অনেক কিছু, এই যে প্রিভেন্টিভ হেলথের কথা বলা হলো, প্রিভেন্টিভ হেলথের মধ্যে এই কটা পিলার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা বোধহয় মিস্টার ঘোষকে আবার হারিয়ে ফেলেছি, কারণ ওনার বোধহয় ইন্টারনেট নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো উনি যেটা আমাদের থেকে জানতে চাইছিলেন যে ইম্প্যাক্ট অফ ফুড ইন ডেইলি লাইফ, এবং এই ফুড সম্বন্ধে মনির নানান রকমের ধারণা আছে। ডাক্তারদের, সত্যি কথা বলতে গেলে আমরা ডাক্তারদের ফুড নিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে বললে আমরা ফুড নিয়ে খুব একটা বেশি জানি না, এটা নিউট্রিশনিস্টের ব্যাপার, নিউট্রিশনিস্টরা আপনাকে গাইড করবে। এবং ডে টু ডে লাইফে তাই হয় যে কেউ যদি আমার কাছে এসে বলে যে আমি ওয়েট লস করতে চাই, আমি ডায়েট করতে চাই, তাহলে আমরা যেটা দেখি যে হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ ইয়োর হেলথ ইজ কনসার্ন, আপনার কোনো কোমরবিডিটিস আছে কিনা, তার মানে আপনার বডি ওয়েটটা কত, আপনার হাইটটা কত, তাই সেখান থেকে একটা বিএমআই বলে একটা ক্যালকুলেশন হয়, বডি মাস ইন্ডেক্স, এবং আমাদের টার্গেট বডি মাস ইন্ডেক্স ইন এশিয়ান পপুলেশন বা ইন্ডিয়ান পপুলেশন, সেটা আমরা একটু রিডিউস করে 23-তে এনেছি। তো 23-এর কমে যদি হয় তাহলে জানবেন যে উই আর অল উইদিন দ্য নর্মাল লিমিটস। এবার 23 থেকে যে কোনো বিএমআই হচ্ছে ওভারওয়েট, এবং সেটা যদি 28-এর বেশি হয়ে যায় তাহলে আমরা বলি ওবেসিটি লেভেলে চলে গেল, অ্যান্ড দ্যাট ইজ নট গুড। ওবিস হলে অনেক রকম প্রবলেম আসে। তো ফার্স্ট হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা দরকার, সেকেন্ডলি হচ্ছে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, আপনার সুগার লেভেলস ঠিক আছে কিনা, আপনার থাইরয়েড লেভেলস ঠিক আছে কিনা, এইগুলো বেসিক জিনিস যেগুলো দেখা দরকার। এবং তারপরে আমাদের আরেকটা জিনিস দেখা দরকার যে মানুষটা এসছেন সে কি করে, তার অকুপেশনটা কি, স্ট্রেস লেভেলটা কি, কারণ আজকাল মডার্ন লিভিং এ স্ট্রেস ছাড়া কেউ আমরা কিছুই করতে পারি, এভরিথিং ইজ স্ট্রেসফুল। সুতরাং আমাকে এসে যদি কেউ বলে যে ডাক্তার আমার খুব স্ট্রেস হচ্ছে, যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কার স্ট্রেস নেই? ব্যাংকার, তাদের অন্যরকম স্ট্রেস, যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে একরকম স্ট্রেস, যারা টিচার তাদের একরকম স্ট্রেস, পলিটিশিয়ান তাদের অন্যরকম স্ট্রেস। সুতরাং সব প্রফেশনে স্ট্রেস আছে, দের ইজ নাথিং কল স্ট্রেস, লাইফ উইদাউট স্ট্রেস। কিন্তু এই যেটা সুজাতা বললো যে এই স্ট্রেসটাকেই আমরা we can make it very positive by the way যে we accept it। আমরা যে, কারণ আমার যদি 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়, ডেফিনেটলি তারপরে আমার হাতে খুব একটা বেশি সময় থাকবে না এক্সারসাইজ করা বা মেডিটেশন করা বা অন্য কিছু করা। কিন্তু সেখান থেকেই আমরা যদি একটু ভাবনা চিন্তা করে নিজের জন্যে, অ্যান্ড আই অলওয়েজ সে দ্যাট যে I need some time for myself, আমার নিজের সময়টা, দ্যাট ইজ মাই স্পেস, উই হ্যাভ টু ওয়ার্ক আউট। আমাদের নিজেদের কিন্তু ওইটা বার করে নিতে হবে, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা যদি পারা যায় খুব ভালো, যে নিজের এভরিডে নিজের জন্য একটা সময় বার করে। অ্যান্ড সেই সময়তে আমরা হোয়াট উই ক্যান ডু মেনি থিংস। আমরা আসছি সেই এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড এভরিথিং। তো এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, যে পজিটিভ ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ। আর তারপরে যেটা করা উচিত হচ্ছে যে খাবার নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, যে আমরা তারপরে বলি যে আপনার এমনিতে ডে টু ডে লাইফে কি টাইপ অফ ডায়েট আপনি খান, এবং সেখানে দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক হচ্ছে কিনা, তার কার্বোহাইড্রেট ইনটেকটা বেড়ে যাচ্ছে কিনা, তার ফ্যাট কনজাম্পশন কতটা হচ্ছে, এবং এই সব দেখে তারপরে আমরা একটা ক্যালোরি কনসিয়াসনেসটা আনতে হবে, যে আমার ডে টু ডে লিভিং এ আমি যে কাজটা করছি তাতে কত ক্যালোরি দরকার।
দ্যাট ক্যালোরি ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি করি যে একজন ডায়েটিশিয়ানকে বলি যে প্লিজ রেফার টু আ ডায়েটিশিয়ান অ্যান্ড প্লিজ গাইড হার অ্যাবাউট আ ডায়েট চার্ট। কারণ প্রবলেমটা এখানে এই যে আমি যখনই একজন পেশেন্টকে বলছি যে আপনি নিউট্রিশনিস্টের কাছে যান, তার আগেই উনি আমাকে বলবেন যে না আমি তো ঠিক মতন খাবার দাবারই খাই, আমি তো বাইরের খাবার খুব একটা খাই না, আমি তো ফ্যাট একদম বেশি খাই না, তা সত্ত্বেও আমি ওয়েট গেইন করছি। এটা ঠিক যে ফুড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট। এটা এটা একদম জেনে রাখবেন, এটা বেদ বাক্যের মতো। কেউ না খেয়ে বা হাওয়া খেয়ে কেউ ওজন বাড়ে না। সো দে whoever is gaining weight must not be doing some or must be doing something wrong, মানে সে নিশ্চয়ই ঠিক মতন ডায়েটটা পাচ্ছে না বা নিচ্ছে না। সুতরাং we have to look into that aspect যে কি টাইপ অফ ডায়েট নিচ্ছে and then we can institute corrective measures। এই ডায়েটটা কি হতে হবে সেটা আমি সুজাতাকে বলবো যে একটু ডিটেইলে ডিসকাস করতে। ডায়েটের কনসেপ্ট ইজ চেঞ্জিং। তো আগে যেটা ডক্টর বসাক বললেন যে হ্যাঁ ক্যালোরিজ, তো ক্যালোরি ইন ইজ নট অলওয়েজ, এখন বলা হচ্ছে যে সব ক্যালোরি এক ক্যালোরি নয়। আমার ক্যালোরি ইনটেক যদি আমার দিনে 1500 করতে হয়, আমি আইসক্রিম খেয়েও 1500 করতে পারি, আমি সবজি শাকসবজি খেয়েও করতে পারি, মাছ মাংস খেয়েও করতে পারি, কিন্তু মাছ মাংস সবজির যে ক্যালোরি 1500, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে না একটা আইসক্রিমের ক্যালোরি। তো এইটা ফার্স্ট আমাদের দেখতে হবে যে টাইপ অফ ফুড। কেন কি আমাদের এখন বলা হচ্ছে যে ওয়েট গেইন ইজ প্রবাবলি হরমোনাল, ইট ইজ হরমোন মিডিয়েটেড। সবাই যে বেশি মানে পুরো জেনারেশনকে জেনারেশন, ওই এত ওবেসিটি তো মানে 50 বছর আগেও ছিল না। এখন কেন আমাদের এত ওবেসিটি, সব বাচ্চা ওবিস, ইয়াং অ্যাডাল্টস ওবিস। তো এটা তো আর মানে সবাই যে হঠাৎ করে বেশি খেতে আরম্ভ করেছে সেরকম তো নয়, কিন্তু কিছু একটা আমাদের ডায়েটে কিছু একটা চেঞ্জ হয়েছে, যেটা পুরো একটা ফ্রম 90s 2000 এইখান থেকে আমাদের ওয়েট গেইনটা, ওবেসিটির এপিডেমিক বাড়তে আরম্ভ করেছে। তো এইটা এখন এখন নতুন যে বলা হচ্ছে যে ইট ইজ নট যে আমি কিছু একটা ভুল করছি, আমারই দোষ, আমি বেশি খাচ্ছি, আমি কম নড়ছি, এটা ঠিক এইভাবে দেখলে হবে না। এইটা কিছু কিছু হরমোনস দিয়ে মিডিয়েটেড। যেমন এখন বলছে যে আমি কোনো একটা খাবার খেলে আমার বডিতে ইনসুলিন নামক একটা হরমোন বাড়াবে। এবার যেই ইনসুলিন আমার বডিতে বাড়লো, ইনসুলিন কি করে আমার বডিতে যা খাবার গেল, মেনলি যেগুলো সুগার জাতীয়, গ্লুকোজ জাতীয়, সেগুলো ফ্যাটে কনভার্ট করে দিচ্ছে। ইনসুলিনের মেন কাজ হচ্ছে কি আমার গ্লুকোজ থেকে ফ্যাটে কনভার্ট করে, মানে স্টোর করবে। এবার আমি যদি যতবার খাবো ততবার ইনসুলিন বাড়বে। এবার যদি আমি ঘন ঘন খেতে থাকি, আমি প্রত্যেক 1 ঘন্টায় এখন একটু একটু খেলাম সিঙ্গারা, তারপরে একটু মুড়ি খেলাম, তারপরে আমি খেলাম একটু চা বিস্কিট খেলাম, এগুলো যা আমি খাচ্ছি সবেতে আমাদের ইনসুলিন একটা রেসপন্স দিচ্ছে, সবেতেই বডি একটু 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 করে ফ্যাট জমছে। এবার আমাকে তো ইনসুলিনটা একটু বডিতে কমাতে দিতে হবে, যাতে আমার উল্টো দিকে যায়, ফ্যাট টু আবার এনার্জিতে ফর্ম হয়। তো আমার যখনই ফ্যাট হলো তখনই ওটা ডিপোজিট হতে থাকলো, পেটে হলো, শরীরে হলো। তো আমার একটু একটা জায়গায় দিতে হবে যে ইনসুলিনটা একটু কমবে, যাতে আমার ফ্যাট টু সুগার হতে পারে। তো এইটা ইনসুলিনটা কি করে কমানো যাবে? আমি যদি 24 ঘন্টা সবসময় খেতে থাকি তাহলে ডেফিনেটলি কমানো যাবে না। তো আমাদের একটা গ্যাপ দিতে হয়। আগেকার দিনে কি হতো, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিতাম, এই 8:30 9টার মধ্যে খেয়ে নিতাম, আবার সকালবেলায় ব্রেকফাস্ট খেতাম অ্যারাউন্ড 9টা 9:30। তো একটা 12-14 ঘন্টার একটা গ্যাপ নর্মালি হয়ে যেত। এখন কি হচ্ছে, আমরা খাচ্ছি তো ঠিক আছে 9টা 9:30, তারপরে টিভি দেখতে দেখতে একটু আইসক্রিম খেলাম, তারপরে একটু চানাচুর খেলাম, তারপরে এই করতে করতে যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ মুখ চলছে, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে বিস্কিট খেলাম। তো আমাদের না টাইম দিচ্ছে না যে ইনসুলিনটা একটু কম হয়ে যাতে একটু উল্টো দিকে যায়, মানে ফ্রম দ্য ফ্যাট টু দ্য সুগার। তো ফ্যাট কমানোর জায়গাটা কমে গেছে। ইনসুলিন ছাড়াও আমাদের বডিতে যেমন একটা স্ট্রেস হরমোন, অর্ণব বলছিল, স্ট্রেস হওয়া মানে আমাদের স্টিরয়েড হরমোন বাড়ছে।
এবার আমাদের সকলের লাইফস্টাইল এমন যে ডেফিনেটলি স্ট্রেস তো আছেই, সববার স্ট্রেস আছে, তো আমাদের স্টিরয়েড হরমোন এমনিতেই একটু বেড়ে থাকছে। স্টিরয়েডও হচ্ছে গিয়ে এমন একটা হরমোন যেটা একটুখানি ফ্যাট মানে ফ্যাট ডেপোজিশনে সাহায্য করে, মানে স্টিরয়েডও ফ্যাট করে। এইবার আমার স্টিরয়েড হরমোন কি করে ডে টু ডে লাইফে কমবে? আমার তো স্ট্রেস তো আর কমছে না, কাজকর্ম তো সবাই ছেড়ে দিতে পারছে না, বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, বাচ্চাদের এন্ট্রান্স এক্সাম আছে, এইগুলোতে তো আর চলে যাবে না লাইফে। তা কিভাবে স্টিরয়েড কমে? স্টিরয়েডটা কমে যখন আমরা ঘুমোই। তো এবার আমরা যদি রাত্রির 12টা 1টা 2টো করে ঘুমোই, এই যে স্টিরয়েড হরমোনটা রাত্রিবেলায় যেটা কমে যাচ্ছে সেইটা আমরা কমতে দিচ্ছি না। আগেন আমরা ফ্যাট আমরা উল্টো দিকে যেতেই দিচ্ছি না, আবার বডিতে ফ্যাট ডিপোজিট করছে। তো এক তো আমি ইনসুলিন বাড়িয়ে রাখছি, এক আমি স্টেরয়েড বাড়িয়ে রাখছি, তো আমাদের উল্টো দিকে যাচ্ছেই না, ফ্যাট টু গ্লুকোজ যাচ্ছে না, আমাদের সব গ্লুকোজ টু ফ্যাটের দিকেই যাচ্ছে, আর আমরা মোটা হতে থাকছি। তো আমাদের এই দুটো জিনিস তো করতেই হয়, যে আমাদের একটু গ্যাপ বাড়াতে হবে, আমাদের প্রপার ঘুম লাগাতে হবে। আমরা সিম্পলি বলি যে সময় ঘুমানোর, কেন কি 10টা 10:30 নাগাদ আমাদের ইনসুলিন হরমোন গুলো সবচেয়ে কম থাকে, স্টিরয়েড হরমোন সবচেয়ে কম থাকে। তো এই সময়টা যদি আমরা ইউটিলাইজ করে না ঘুমোই, আমরা যদি রাত 12টা 1টা 2টোতে ঘুমোই, তাহলে দুটো হরমোনসই আমরা বাড়িয়ে রাখছি, আর দুটো হরমোনই বেড়ে থাকলে আমাদের ফ্যাট হয়ে যায় বডিতে। তো সেই জন্য এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে একটু মানে রাত্রির ঘুমটা এবং ইন বিটুইন মিলস একটু গ্যাপ দেওয়া। আর থার্ড হচ্ছে গিয়ে এই যে ইনসুলিন হরমোন বাড়ানো, এটা কার্বোহাইড্রেটস এ বেশি বাড়ায়। তো এনি ফুড which has got carbohydrate will increase insulin, কিন্তু যদি রিফাইন্ড সুগার খাওয়া হয়, যদি একদম চিনির রস খাওয়া হয়, আমরা মিষ্টি খেলাম, কেক খেলাম, আইসক্রিম খেলাম, এগুলো হচ্ছে চিনি, এইগুলোতে আমাদের ইনসুলিনটা ঝপ করে বেড়ে যায়। অথচ সেম কার্বোহাইড্রেট যদি আমরা ফলে খাচ্ছি, যদি আমরা সবজিতে খাচ্ছি, এগুলোতে ফাইবার মেশানো কার্বোহাইড্রেট, তাহলে ইনসুলিনটা একটু গ্র্যাজুয়ালি বাড়ে। আর আমাদের গ্র্যাজুয়ালি যে ইনসুলিনটা বাড়লো, অমনি গ্র্যাজুয়ালি ধূপ করে ইনসুলিন পড়ে যায় না, আমাদের আস্তে আস্তে ইনসুলিনটা পড়ে এবং ফ্যাট জমার টেন্ডেন্সিটা একটু কম হয়। তো এইগুলো যদি একটু সবাই একটু বুঝে খাওয়া দাওয়া করে, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা নিয়ন্ত্রণে আসে আমাদের ওবেসিটির যে এপিডেমিক। আচ্ছা, তো একটা জিনিস যেটা সুজাতা বলছিল যে একটা টাইমলি গ্যাপ দেওয়া খাওয়ার মধ্যে, এখন এরকম কি কিছু আছে যে আমরা কতটা গ্যাপ দিতে পারি? কারণ এখন কিছু কিছু মানুষ বা কিছু কিছু ডায়েটিশিয়ানও বলুন যে একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে একটা কন্ডিশন আছে যেটা অনেকে ফলো করে। তো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে অনেক নানান মুনির নানান রকম ধারণা আছে। তো হোয়াট এক্স্যাক্টলি ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং, আর সেটা কি করা উচিত ফার্স্টলি, আর যদি করা হয় তাহলে মানে কি ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ গুড ফর হেলথ? ইন্টারমিটেন্ট ফাস্টিং যে এত লম্বা চওড়া নাম, এত লম্বা চওড়া বলার কিন্তু দরকার নেই। ইট ইজ জাস্ট বেসিক্যালি দুটো মিলের মধ্যে একটু টাইম দেওয়া। হজমের জন্য এটা তো অ্যাকচুয়ালি পিওর কমন সেন্স, খাবারটা হজমও তো করতে হবে। আমি যদি পরের পর খেয়ে যাই, খাবার হজমও যেমন হবে না, আমি আমার ইনসুলিন লেভেল গুলো বাড়িয়ে রাখবো, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। তো অ্যাজ এ রেজাল্ট একটা অ্যাটলিস্ট 12 ঘন্টার গ্যাপ তো রাখাই উচিত বিটুইন টু মিলস। তো আমি যদি রাত্রি 9টার সময় খাই, আবার সকাল 9টার সময় ব্রেকফাস্টটা খেলাম, ওটাতে অটোমেটিক তো 12 ঘন্টা হয়েই যায়। এটা এমন কিছু বড় জিনিস নয় একটা লম্বা চওড়া ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা। হ্যাঁ, এখন যারা একটু বলছে যখন, তখন বলা হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি যদি 12 ঘন্টা থেকে আর একটু বাড়িয়ে একটু 14 ঘন্টা, 9টায় না খেয়ে 11টায় খেলাম, বা সকাল রাত্রিবেলার ডিনারটা একটু আর্লি করে নিলাম, তাহলে আর একটু 14 ঘন্টা হলো। যাদের 14 ঘন্টা করতে পারছে তারা একটু বাড়িয়ে যদি 16 ঘন্টা করা যায়, 16 ইজ আ ভেরি গুড ইন্টারমিটেন্ট ফাস্টিং নাম্বার, যেখানে আমাদের ফ্যাট লসে খুব হেল্প করে। খালি ফ্যাট লসই শুধু নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং এ এখন বলা হচ্ছে যে একটু ক্যান্সারের, ওবেসিটি থেকে এখন ক্যান্সারের ইনসিডেন্সও বাড়ছে, অ্যান্ড ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য ইমপ্লিকেটিং ফ্যাক্টর। তো সেই ক্যান্সারের রিস্কসও একটু কমে যায় যদি
আমাদের একটু ফাস্টিং করে আমাদের প্রসেস গুলো একটু গ্যাপ দিয়ে করা যায়, আমাদের বডিলি প্রসেস গুলো। আচ্ছা, তা আচ্ছা মিস্টার ঘোষ, আপনি বোধহয় মিউট করা আছে। আপনি, আমরা ওই খাবার নিয়েই ডিসকাশন করছিলাম বেসিক্যালি, এন্ড তারপরে একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়েও কথাবার্তা হলো। এবার আরেকটা জিনিস যেটা খুব কমন, লোকজন বলে যে দেখো ডিম খাওয়া যাবে কি, কারণ আমার কোলেস্ট্রল খুব হাই, তাহলে কি খাবার খেলে কোলেস্ট্রল কমবে বা কি কি খাবার খাওয়া উচিত। এখন প্রবলেমটা হচ্ছে যে এই ডিমটা বা এরকম টাইপ অফ খাবার, এগুলো খুব একটা মানে ফর এ ভেরি লং পিরিয়ড অফ টাইম এইগুলোকে ভিলেন সাজানো হয়েছিল। এখন আমরা জানি যে আমরা এটা খুব বেসিক মেডিকেল সায়েন্স যে হোয়াট আর দ্য ফুডস দ্যাট গিভস আস ম্যাক্সিমাম প্রোটিন, এবং আমরা ছোটবেলায় যখন ডাক্তারি পড়েছি তখন আমরা জেনেছি যে এগ হ্যাজ দ্য বেস্ট প্রোটিন। অ্যানিমাল কিংডমে যে যা প্রোটিন আছে তার মধ্যে এগ অ্যালবিউমিন যেটা, ইট হ্যাজ গট দ্য বেস্ট প্রোটিন, এবং এভরিথিং কামস উইথ আ ট্যাগ। তো প্রোটিন যখন আছে সেরকম কোলেস্ট্রলও আছে ডিমে, যেমন কুসুমটা ইজ কোলেস্ট্রল। কিন্তু আমাদের শেখানো হয়েছিল যে ডিমটা খাওয়া উচিত না, বা ডিমটা খেলে আপনি কুসুমটা বাদ দিয়ে খালি হোয়াইট পোর্শনটা খাবেন। এখন দিস ইজ এ ফুড ফ্যাক্ট। আমি কেন বলছি ইটস এ ফুড ফ্যাক্ট, কারণ ইট ইজ অলসো আ বেসিক মেডিকেল টেনেন্ট যে আমাদের ডায়েটে কোলেস্ট্রল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জেনে রাখো যে কোলেস্ট্রল আমাদের ডায়েটে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের বডিতে যেসব সেলস তৈরি হয় সেই তার বিল্ডিং ব্লক হচ্ছে কোলেস্ট্রল মলিকিউল। সুতরাং আমার ডায়েট যদি কোলেস্ট্রল ফ্রি হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। সুতরাং কোলেস্ট্রলটা খেতেই হবে, এবং ডিম ইজ অ্যান এক্সেলেন্ট ফুড। ইট ইজ অ্যান এক্সেলেন্ট ফুড, কারণ যে প্রোটিনটা আছে, দ্যাট প্রোটিন ইজ ইজিলি ডাইজেস্টেবল অ্যান্ড ইট ইজ ইজিলি মেটাবোলাইজড, অ্যালবিউমিনটা, and that cholesterol that we take in is also important for our day to day maintenance of health. সুতরাং আরেকটা জিনিস হচ্ছে যে আমি কটা ডিম খেতে পারি। এবার দেখুন, একটা ডিমে হচ্ছে 7 গ্রাম করে প্রোটিন থাকে, 7 গ্রামস, অনলি 7 গ্রামস। এবং আমাদের যখন ডায়েটিশিয়ান বলে যে আপনার বডি ওয়েট অনুযায়ী 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খেতে হবে। এবার যদি কারোর বডি ওয়েট 60 কিলো হয়, তার মানে তার মিনিমাম প্রোটিন ইনটেক এভরি ডে ইজ 60 গ্রামস। এবার একটা ডিম খেয়ে আমি কত প্রোটিন পাচ্ছি? ইটস অনলি 7 গ্রামস অ্যাট বেস্ট। ঠিক আছে, তাহলে আমি কটা ডিম খেতে পারি? আমি 10টা ডিম খেতে পারি, বাট দ্যাট ইজ নট পসিবল। 10টা ডিম খাওয়া কোনো কাজের কথা না। কিন্তু 2-3টে ডিম খাওয়া কোনো মানে লেট মি টেল ইউ যে ইট মে বি ভেরি কন্ট্রোভার্সিয়াল, বাট 2 to 3 eggs per day consumption is good for health. You need not worry. এখন প্রবলেমটা হচ্ছে যে অনেকে বলে যে আমার কোলেস্ট্রল বেড়ে আছে, তার মানে আমাকে ডিম খেতে বারণ করেছে। দেখুন, ডায়েটারি কোলেস্ট্রল ডাজ নট ইকুয়েট টু ইয়োর কোলেস্ট্রল ইন দ্য বডি। দিস ইজ আ মিথ যে আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কি আমার ডায়েটের কোলেস্ট্রলটা কি রেডিলি অ্যাবজর্ব হয়ে ব্লাডে গিয়ে সেই কোলেস্ট্রলটা বাড়িয়ে দিচ্ছে? নো, আপনার শরীরে যে কোলেস্ট্রলটা আছে, দ্যাট দো একটা সোর্স অফ কোলেস্ট্রল ইজ ডায়েট, বাট জানবেন যে আপনার বডিতে যে কোলেস্ট্রলটা ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইয়োর বডি হ্যাজ অলরেডি মেড। সুতরাং এরকম মনে করা কিছু নেই যে আমি কোলেস্ট্রল বেশি খাচ্ছি বলে আমার ব্লাডে কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ফ্যাট যে বা অয়েল যেটা কনজিউম করি, দ্যাট অলসো ইউ হ্যাভ টু লুক ইনটু ইট, যে আমি কি টাইপ অফ অয়েল খাবো। এটা নিয়েও অনেক রকম কন্ট্রোভার্সিস আছে, কিন্তু আগে বলা হতো যে সর্ষের তেলটা খুব খারাপ। এখন অনেক রকম, এখন মেডিকেল সায়েন্সে অনেক কিছু আছে যেটা আমরা হয়তো ফুড ফ্যাটস বলে ডিসকার্ড করে দিতাম, কিন্তু এখন জানা গেছে যে এই মাস্টার্ড অয়েল বা কোকোনাট অয়েল, যেগুলো বেসিক্যালি, বা অলিভ অয়েল, যেগুলো হচ্ছে কোল্ড প্রেসড অয়েল, দিস আর ভেরি গুড ফর হেলথ। সুতরাং কোলেস্ট্রল যার আছে
এরকম না যে তাকে একদম ফ্যাট ফ্রি ডায়েট খেতে হবে। ইউ কনজিউম গুড ফ্যাট অর গুড অয়েল অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ নেসেসারি। তো এক হচ্ছে ডিম, ডেফিনেটলি ডিমটা ইজ ইটস নট এ ভিলেন। অ্যান্ড সেকেন্ডলি দ্য থিং ইজ যে আপনার যে তেলটা খাচ্ছে, দ্যাট অলসো হি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ। ডিম সম্পর্কিত আলোচনার মধ্যে আমাদের বন্ধু দেবাশিস রায় একটা কমেন্ট রেখেছেন যে এগ ইয়ক কন্টেন্টস এলডিএল অর এইচডিএল। আচ্ছা, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটা আমরা এভরিডে পেশেন্টের কাছ থেকে শুনি। শুনুন, ব্যাপারটা হচ্ছে কোলেস্ট্রল ইজ হোয়াট ইজ দেয়ার ইন ফুড। আপনার খাবারে কিন্তু এলডিএল বা এই যেটা বলছিলাম যে কোলেস্ট্রল যেটা আমরা মেজার করি বডিতে, ইট ইজ রাদার যেটা আমরা লিপিড প্রোফাইল বলে যেটা মেজার করি, ইট কনস্টিটিউটস ডিফারেন্ট টাইপস অফ লিপিডস ইন দ্য বডি। ঠিক আছে, তার মধ্যে একটা কোলেস্ট্রল আছে উইচ ইজ আ টোটাল কোলেস্ট্রল যেটা মেজার করি, একটা এলডিএল বলে কোলেস্ট্রল আছে, লো ডেন্সিটি লাইপোলিপিডস অর লাইপোপ্রোটিনস, আরেকটা হচ্ছে এইচডিএল আছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস, আরেকটা কি আছে ভিএলডিএল আছে। এরকম লিপিডস এর ডিফারেন্ট কনস্টিটিউয়েন্টস আছে এবং এইগুলো কিন্তু শরীরে আছে। এই এলডিএল এইচডিএল ফুডে নেই, ফুডে ইউ অনলি হ্যাভ কোলেস্ট্রল। এবার কোলেস্ট্রল যেটা আপনি খাচ্ছেন, যেটা মেটাবলাইজ হলো, সেই মেটাবলাইজ কোলেস্ট্রলটা তো ব্লাডের ভেতর কিছুটা ঢুকবে এবং ব্লাডে যেখানে এন্ট্রি পয়েন্ট মানে ইন্টেস্টিনে অ্যাবজর্পশন হয়ে কোলেস্ট্রলটা কোথায় যাবে? কোলেস্ট্রলটা যায় হচ্ছে লিভারে। এবার এই যে ইন্টেস্টিন থেকে লিভারে যেতে যে পথটা, সেটা হচ্ছে ব্লাড স্ট্রিম দিয়ে যেতে হবে এবং ব্লাড স্ট্রিমে কিন্তু কোলেস্ট্রলটা এরকম ফ্রিলি ঘুরে বেড়াতে পারে না। ধরুন মানুষ নিচে নেমে ধরুন রাস্তায় পৌঁছে গেল, এবার তাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যেতে গেলে একটা কি হতে পারে যে হেঁটে হেঁটে চলে গেল, বাট কোলেস্ট্রল এরকম হেঁটে হেঁটে যেতে পারে না, কোলেস্ট্রলকে গাড়িতে চাপতেই হবে। সো মানুষকে যেরকম গাড়িতে চাপতে হয়, সো কোলেস্ট্রলকে একটা ভেহিকেল লাগবে, যে ভেহিকেলের মারফতে সে তার ডেস্টিনেশনে পৌঁছবে। ডেস্টিনেশনটা কি? যে ইট ইজ দ্য লিভার। লিভারে গিয়ে কিন্তু এই ডিফারেন্ট টাইপস অফ কোলেস্ট্রল মানে স্টোরড হবে। তো এই ভেহিকেল গুলোকে আমরা ডিফারেন্ট নাম দিয়েছি, একটাকে বলছি এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিনস, একটাকে বলছি এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস। এলডিএল প্রাথমিক মানে basically it is what we say is the bad cholesterol, HDL is what is known as the good cholesterol। ঠিক আছে, কারণ এগুলো ডিফারেন্ট টাইপস অফ এফেক্টস আছে বডিতে। এবং এই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ডিম খেলে এইচডিএল বাড়বে না এলডিএল বাড়বে, ডিম খেলে যেটা হবে সেটা হচ্ছে ইউ টেক ইন দ্য কোলেস্ট্রল and cholesterol has to be transported in the form of LDL, HDL and VLDL in different forms। ডিম খেলে কিন্তু খালি সিলেক্টিভলি এলডিএল বাড়বে না। না, ওনার কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক ছিল, এগ ইয়ক উনি এই জায়গাটাতে জানতে চাইছেন। সেটাই তো বললাম যে এগ ইয়ক ইজ অনলি কোলেস্ট্রল, দ্যাট ইজ কোন ফুড সাবস্টেন্সে এইচডিএল এলডিএল থাকে না। এইচডিএল এলডিএল হচ্ছে আমাদের শরীরে তৈরি হয়। এবং আরেকটা বোধহয় মানে প্রাসঙ্গিক প্রশ্ন একই রকম রেখেছিলেন নীলাদ্রি নস্কর, ওটা একটু পড়ে দিই। উনি বলতে চাইছেন যে ডিম কি কুসুম সমেত নাকি শুধু সাদা অংশ? ডিম খেলে অলওয়েজ গোটা ডিমটা খাবে। হোলসাম। কেন জানেন তো? এই যে ফ্যাট কি করলো, ফ্যাটটা আপনার ফ্যাটটা অনেকক্ষণ ধরে আপনাকে মানে যে আপনার যে খিদে পায় সেই খিদেটা অনেকক্ষণ ধরে পাওয়াবে না। স্যাটাইটি সেন্টার মানে আমাদের যে সন্তুষ্টি সেন্টার আছে ব্রেনে, আমরা খাই কেন? আমাদের খিদে পেয়ে যায়, খেয়ে নিলাম। তো এই যে একটা সেন্টার যেটার থেকে আমাদের খিদেটা নিয়ন্ত্রণ হয়, সেই সেন্টারটাকে ভুলিয়ে ভালিয়ে মানে চাপাচুপি দিয়ে রাখে ফ্যাট। আপনি হাই ফ্যাট ডায়েট খেলে কি হবে? অনেকক্ষণ ধরে আপনার খিদেই পাবে না। আমরা যেটাকে বলি মুখ মেরে যাওয়া বলি না,
আমাদের একটু বেশি ফ্যাট হলে মুখ মেরে যায়। মুখ মেরে যাওয়াটা কি, মানে আমাদের খিদেটা মরে গেল। আর এই যে খিদেটা মরলো, অনেকক্ষণ ধরে আপনাকে নেক্সট আবার খেতে হবে না। তো এই যে আপনি কিন্তু কার্বোহাইড্রেট যদি মেজরলি যদি কার্বোহাইড্রেট প্রধান একটা মিল খান, তাহলে আপনার স্যাটাইটি সেন্টারে ওইটা খুব কম সময় থাকে, তো আপনার খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটাকে বলি আমরা ইনসুলিন রোলার কোস্টার, যে আমার ইনসুলিনটা সার্চ করিয়ে দিল, আবার ইনসুলিনটা ধপ করে নামিয়ে দিল, যেই নামিয়ে দিল অমনি আমার স্যাটাইটি সেন্টারে গিয়ে খিদের মানে পেট গুড়গুড় করবে, খিদে পাবে, আর অমনি আপনি গিয়ে কি খাবেন, দুটো বিস্কিট খাবেন। এবার দুটো বিস্কিট কি আছে, ইট ইজ পিওর রিফাইন্ড, একদম একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে একটা ময়দা, আর একটা হচ্ছে গিয়ে চিনি, আবার এটার ইনসুলিন স্পাইক করিয়ে দিল। তো বোঝা গেছে সাইকেলটা আমরা ব্রেক করতে হবে। সাইকেলটা ব্রেক করতে হলে ফ্যাট যদি না খান, তাহলে আপনার বারবার খেতে হবে। যদি আপনি চান যে আপনি স্পেস আউট করবেন মিল, আপনার মিলটা এমন হওয়া উচিত যে আপনার অনেকক্ষণ ধরে ওইটা খিদে পাবে না, স্যাটাইটি সেন্টারকে আপনার অনেকক্ষণ ধরে ওটাকে মানে অবশ করে রাখবে। তো কনসেপ্ট হচ্ছে তাই। আর আমরা এটাও জানি যে ডায়েটারি কোলেস্টেরল, মানে আমি কি খাচ্ছি ফ্যাট, সেটা খুব একটা আপনার টোটাল কোলেস্টেরল ম্যাটার করে না, যদি না খুব বাজে কোলেস্টেরল। বাজে কি হচ্ছে কি, স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমরা তেল গরম করে, যেগুলো তেলে ভেজে খাওয়ার, সেইগুলো হচ্ছে গিয়ে ভেরি স্যাচুরেটেড ফ্যাটস, সেইগুলো কিন্তু ইজ নট ভেরি গুড। ডিমের কুসুম কিন্তু ডাজ নট ফল ইনটু দ্যাট ক্যাটাগরি। আর ফ্যাট সম্বন্ধে আরেকটাও জিনিস, এই প্রসঙ্গে কতগুলো বিষয়, হ্যাঁ আচ্ছা, এই প্রসঙ্গে কতগুলো বোধহয় কথা উঠে আসবে। ফ্যাটি অ্যাসিডস এর যদি আমরা প্রোফাইলিং এর জায়গা থেকে দেখি, যে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, মোনো আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট, এগুলো যেটা পুফা মুফা ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো খুব চলে। এবং আমরা ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9, এই সমস্ত যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটস, এগুলো প্রতিও একটা মানুষের ঝোঁক থাকে যে কোন কোন ফ্যাট জাতীয় খাবারে মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটের দিকটা বেশি আছে, বা কোনটাতে মোনোটা বেশি আছে, কোনটার কি ভূমিকা, কোনটা দিকে বেশি মানুষের মানে নজর দেওয়া উচিত। ট্রান্স ফ্যাট সেটা তো নিশ্চয়ই ঠিক নয়। হ্যাঁ, তাহলে কি স্যাচুরেটেড ফ্যাটটা ভালো, নাকি মোনো আনস্যাচুরেটেডটা ভালো, নাকি পলি আনস্যাচুরেটেড ভালো? এই ভালো মন্দের দ্বন্দ্বটাও অনেক সময় মানুষজনদেরকে ভাবায়। এই বিষয়ে যদি একটু আলোকপাত করো। আচ্ছা, আমরা একটা কথা বললাম যে কোল্ড প্রেসড অয়েল, মানে তেল সম্বন্ধে, কারণ ওটাই তো আমাদের কুকিং মিডিয়া। তো বেসিক্যালি এই যে কোল্ড প্রেসড অয়েল, কেন এটা ভালো বলা হয়, যে অয়েলে দুটো পার্ট, একটা হচ্ছে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর আরেকটা হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 fatty acid is a very good type of fat and is an essential fat। ঠিক আছে, এই ফ্যাটটা ইনজেস্ট করলে ইট ইজ গুড ফর ইউর হেলথ, এইটুকুন জানা দরকার। এবং মোস্ট অফ দ্য কোল্ড প্রেসড অয়েলস অ্যাকচুয়ালি হ্যাভ গট এ ভেরি হাই কন্টেন্ট অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর কোনগুলো খারাপ, যেগুলো হচ্ছে খুব হাই টেম্পারেচারে এই ফ্যাটগুলোকে স্টেবিলাইজ করার জন্য তৈরি করা হয়, যেমন হচ্ছে যে ভেজিটেবল অয়েল, আমরা আগে বলতাম ভেজিটেবল, সানফ্লাওয়ার অয়েল ইজ গুড, ইট ইজ নট গুড। সানফ্লাওয়ার অয়েল ইজ নট গুড বিকজ যে প্রসেসে এই ফ্যাটটাকে স্টেবিলাইজ করা হয়, যেখান থেকে ফ্যাটটা বার করা হয়, খুব একটা হাই ডিগ্রি অফ টেম্পারেচার, 180 ডিগ্রি টেম্পারেচার নিয়ে গিয়ে ওই ফ্যাটটাকে এক্সট্রাক্ট করে ওটাকে স্টেবিলাইজ করা হয়। তাতে কি হয়, যে ফ্যাটের যে বন্ডিং, যে কোভ্যালেন্ট বন্ডস গুলো আছে, সেগুলো ব্রেকডাউন করে ইট প্রডিউসেস আ অল্টার্ড ফ্যাট। তার মধ্যে দেখা যায় যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডটা বেড়ে গেল। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে কোল্ড প্রেসড অয়েল ইজ গুড ফর ইউর হেলথ। মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, যারা কোকোনাট অয়েল খান, আমরা খাই না, কেরালার দিকের লোকজন বা সাউথ ইন্ডিয়ান অনেক কোকোনাট অয়েল কনজিউম করে। আরেকটা কি, অলিভ অয়েল, সবাই বলে অলিভ অয়েল ইজ গুড। তো অলিভ অয়েল ইজ গুড বিকজ ইট ইজ এ কোল্ড প্রেসড অয়েল। আর কোনগুলো খাওয়া উচিত না, যেগুলো আমি আপনাকে বললাম, যে এনি টাইপ অফ ভেজিটেবল অয়েল। আরেকটা হচ্ছে হাইড্রোজেনেট, এই যে আপনি বললেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, which is good. Saturated fatty acid is not good. Hydrogenated fats are very bad. Dalda,
খাবেন না একদম। এই ডালডা কনজাম্পশন ইজ ভেরি ব্যাড। তো সুতরাং হ্যাঁ, ডায়েটরি ফ্যাট, কোলেস্ট্রল বাড়বে, এইসব বাজে যে ফ্যাটগুলো আছে সেগুলো খেলে কিন্তু আপনার এলডিএল বেড়ে যাবে, ট্রাইগ্লিসারাইডস। আবার একটা জিনিস হচ্ছে ট্রাইগ্লিসারাইডস বলে একটা টাইপ অফ ফ্যাট আছে, সেগুলো কিছুটা ডায়েটারি রিলেটেড হলেও দেখা যায় বেশিরভাগ মানুষের ট্রাইগ্লিসারাইডস গুলো বাড়া থাকে বিকজ অফ সাম মেটাবলিক প্রবলেম। আর এই ট্রাইগ্লিসারাইড মেইনলি দেখা যাবে যে একজনের ট্রাইগ্লিসারাইড যদি হাই থাকে, দেখবেন ওই ফ্যামিলি বিভিন্ন মেম্বার্সদের ট্রাইগ্লিসারাইডস হাই। দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। ওদের জেনেটিক্যালি দে হ্যাভ এ প্রবলেম অফ ফ্যাট মেটাবলিজম। বেশ, আলোচনা তো ভালোই এগোচ্ছে এবং মানে যদিও আমার তরফেই যুক্ত হতে বেশ সমস্যা হয়েছিল, কিন্তু অনেক ভিউয়ার্স আছেন এই মুহূর্তে, অন্তত 27 জন একসাথে দেখছেন, 19 জন বিভিন্ন রকম ইমোজি সাইন্স দিচ্ছেন। দেবাশিস রায়, যার প্রশ্নের উপর আলোচনাটা হলো, তিনি লিখেছেন, খুব ভালো ব্যাখ্যা করেছেন স্যার, অনেক ধন্যবাদ। কুসুম বাদ দিয়ে ডিম মানে তো সোনার পাথর বাটি, কুসুম বাদ দিয়ে ডিম আর সাদা অংশ বাদ দিয়ে ডিম, খাও আর না খাও একই ব্যাপার নয় কি? বেশ কথা। কোলেস্টেরল নিয়ে যখন আলোচনাটা চলছে, এখানে সৌমেন রায়ের একটা প্রশ্ন আছে, সেটাকেও সামনে রাখছি একটু। সৌমেন রায় বলছে যে, প্রশ্নটাকে একটু স্ক্রিনে নিয়ে আসি, কোলেস্টেরল কমাতে সাঁতার, হাঁটা, জিমে মাসল বাড়ানো কোনটা অধিক কার্যকর? সাঁতার, হাঁটা, ধরুন এগুলো সব ফর্ম অফ এক্সারসাইজ। ইয়েস, এক্সারসাইজ তো ডেফিনেটলি কোলেস্ট্রল কমাতে হেল্প করে। ডায়েট অলসো টু আ সার্টেন এক্সটেন্ট তো ডেফিনেটলি কোলেস্ট্রল কমাতে হেল্প করে। ট্রাইগ্লিসারাইড যেটা আমরা বলছিলাম, ট্রাইগ্লিসারাইড কিন্তু আপনার যদি কার্বোহাইড্রেট আপনি কমিয়ে দেন, ট্রাইগ্লিসারাইড কমবে আপনার বডিতে। আপনি যদি একটু কার্বোহাইড্রেট কম করে দেন, স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে আপনার ময়দা, আপনার চিনি, এই জাতীয় কার্বোহাইড্রেট যদি কম করেন, তাহলে আপনার ট্রাইগ্লিসারাইডস শরীরে কমবে। তো ডায়েট, এক্সারসাইজ দুটোই হেল্প করে কোলেস্ট্রল কমাতে। এক্সারসাইজ ব্যাপারে বলি যে এক্সারসাইজ করলে একটা হচ্ছে যে এক্সারসাইজের বিভিন্ন গোলস আছে, বুঝেছেন? এক্সারসাইজ ইজ নট এ সিঙ্গেল এন্টিটি। এক্সারসাইজের বিভিন্ন রকম এক্সারসাইজেস আছে। একটা হচ্ছে কার্ডিয়াক এক্সারসাইজেস, যেগুলো হচ্ছে হার্টের রেটটা বাড়িয়ে দেয়। হার্টের রেটটা বাড়িয়ে দিলে কি হয়, যে অক্সিজেনেশন অফ দ্য সেলস বেড়ে যায়। সেলুলার অক্সিজেনেশন বেড়ে গেলে তাতে সেখান থেকে যে মেটাবলিক প্রোডাক্টটা হয়, দ্যাট ইজ ভেরি ভেরি গুড। রাদার যদি অক্সিজেনেশন কম হয় যেসব এক্সারসাইজ করে, সেখানে কিন্তু মাসেলসে দেখা যায় ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়। সেই এক্সারসাইজগুলো ইজ নট ভেরি হেল্পফুল, অর ইট কুড বি অন এ লং টার্ম harmful exercises. সুতরাং একটা হচ্ছে what type of exercise that you are doing is very very important. Aerobic exercises, যেটা cardiac exercises বলা হয়, যেখানে হার্ট রেটটা বাড়ে, those exercises, যেমন সিম্পল এক্সাম্পল হচ্ছে ব্রিস্ক ওয়াকিং, জগিং, রানিং। যদি আপনার হেলথ পারমিট করে, প্লিজ দৌড়ান, বিকজ দ্যাট ইজ দ্য বেস্ট ফর্ম অফ। যদি না পারমিট করে, ব্রিস্ক ওয়াকিং যদি পারেন, জগিং করুন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স দেখতে হবে যে খুব বডি ওয়েট যার খুব বেশি, তাকে ডেফিনেটলি আমি বলবো না যে প্রথমেই দৌড়তে, কারণ তার হাঁটুটা নষ্ট হয়ে যাবে। সুতরাং দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু ড্র আ ব্যালেন্স, যে কি এক্সারসাইজ আমি করব। সেকেন্ড হচ্ছে দ্য গোল অফ এক্সারসাইজ, যে যার এক্সারসাইজ করে একটু মাসল বাল্ক বাড়ানো দরকার, then you have to do another form of exercise, that is weight training. এটা বললাম যে that is an anaerobic form of exercise, যেখানে আপনার সেটাও, that is also very important. সুতরাং এক্সারসাইজের ইম্পর্টেন্স হচ্ছে যে ডিফারেন্ট গোলস ইউ হ্যাভ টু অ্যাচিভ থ্রু এক্সারসাইজ। একটা হচ্ছে কার্ডিয়াক হেলথ বাড়ানো, আরেকটা হচ্ছে বডি ফ্যাট বার্ন করা, থার্ডলি হচ্ছে মাসেল বাল্ক বাড়ানো, আর আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট এফেক্ট অফ exercise, but not very strenuous exercise. আমরা কেউই strenuous exercise করি না unless we are training for something. যেমন অ্যাথলিটসরা দিনে 4 ঘন্টা 6 ঘন্টা ধরে জিমে থাকে, এক্সারসাইজ করে, for them that is a different level of exercise. We are not talking about that. আমরা যে
যা মিনিমাম লেভেল অফ এক্সারসাইজ যেটা করা উচিত, তাতে কিন্তু দেখা যায় যে গুড হরমোনস আর অলসো ইনক্রিজিং ইন আওয়ার বডি, which is very important in controlling your blood sugar and cholesterol levels. সুতরাং এই যে আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে কোন ফর্ম অফ এক্সারসাইজ ইজ গুড, এনি ফর্ম এক্সারসাইজ, সাঁতার ইজ আ ভেরি গুড ফর্ম অফ এরোবিক এক্সারসাইজ। ওভারঅল সব কিছুই সাঁতারে হয়। একটা হচ্ছে যে আপনার মাসেল টোনটাও বাড়বে, আপনার কার্ডিয়াক হেলথও বাড়বে, এন্ড দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর এক্সারসাইজ নিয়ে যখন আচ্ছা। আমরা আছি, আরেকটা জিনিস বলা উচিত যে আমাদের যত বয়স বাড়ছে না, আমাদের মাসেল মাস এমনিতেই কমে যায়, মানে ইট ইজ আ ন্যাচারাল প্রসেস। এই মাসেল মাস কমে যাওয়ার একভাবে আমরা এটাকে স্টেবল রাখতে পারি, সেটা হচ্ছে কি মাসেল বিল্ড করা আর একটু প্রোটিন ইনটেক বাড়িয়ে দেওয়া। যত বয়স বাড়ে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন বাড়ানো উচিত, প্লাস একটু ওজন তোলা উচিত। জানেন তো, গোল 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 করে হাঁটা তো অফকোর্স ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সঙ্গে যদি একটু 1 কেজি 1.5 কেজি একটু ওজন তোলা যায়, তাহলে এই যে মাসেল লস, আমরা সার্কোপিনিয়া বলি, মাসেল লসটাকে অনেকটা একটু কমানো যায়। মাসেল মাস হবেই, দেখবেন বয়সকালে সবারই একটু একটু, যাদের বাড়িতে দেখবেন একটু 85-90 ইয়ার ওল্ড আছে, দেখবেন আস্তে আস্তে হাত গুলো একটুখানি আপনার রোগা হতে থাকবে। সেগুলো কিন্তু বিকজ অফ ন্যাচারাল সার্কোপিনিয়া। ওইটার জন্যই মাসেল মাস না থাকলে এবার যদি আপনি পড়ে যান হাড় ভেঙে যাবে। এইগুলো কিন্তু একটুখানি যেমন যেমন লোকে এজিং গ্রেসফুলি যেটা বলে, এজিং গ্রেসফুলির মধ্যে মাসেল মাস যাতে একটুখানি থাকে, আর মাসেল বিল্ড করলে বোন মাসও বেড়ে যায়। মানে আপনার যেমন বয়স হলে হাড়ের যে ডেনসিটি সেটাও কমে যায়, সুতরাং অল্প পড়ে গেলেই হাড় ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। দেখবেন বয়সে ফ্র্যাকচার নেক ফিমার হয়, ফ্র্যাকচার ফিমার হয় একটু পড়ে গেলেই। ওই অল্প বয়সের বাচ্চাদের তো আর ফ্র্যাকচার নেক ফিমার হচ্ছে না, কত তো পড়ছে এখান থেকে ওখান থেকে, কেন কি ওদের হাড়ের যে ডেনসিটি খুব ভালো থাকে। যত বয়স হয় মাসেলও কমে যায়, হাড়ের ডেনসিটিও কমে যায়। এই দুটোই কিন্তু একটু এক্সারসাইজ দিয়ে ঠেকানো যায়। মাসেল তৈরি করা মানে ওয়েট ট্রেনিং করা, হাড়ের মাসও বাড়ানো উইথ মাসেল ইনক্রিজ করলে দুটোতেই হাড়ের মাসটা ভালো হয়। প্লাস একটু প্রোটিনটা বাড়িয়ে দেওয়া, ভাতের কোয়ান্টিটি কমিয়ে একটা এক্সট্রা মাছ যারা অ্যাফোর্ড করতে পারে, বা ডিম। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে, আমার পেশেন্টরা জিজ্ঞেস করে যে এক্সারসাইজটা কত বয়স থেকে শুরু করা উচিত। এখন এক্সারসাইজ তো সবসময় ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো বয়সে, কিন্তু আরেকটা জিনিস বলি যেটা সুজাতা বলছিল যে আমাদের হাড়ের যে ক্ষয় হয় সেই ক্ষয়টা কিন্তু 30-35 বছরের পর থেকেই শুরু হয়ে যায়, এবং মহিলাদের দেখা যায় যে এই মেনোপজাল এজ গ্রুপ যেটা আমরা 48 to 50 ইয়ার্স বলি, এই মেনোপজের পর থেকে না খুব র্যাপিড এই হাড়ের ক্ষয়টা হয়, অস্টিওপোরোসিস যেটা আমরা বলি। সুতরাং এইটা প্রিভেন্ট করার জন্য কিন্তু এই পেরিমেনোপজাল এজ, আমি তো অলওয়েজ ইনসিস্ট করি যে 35 থেকে 40 বছর থেকে শুরু করে ইউ মাস্ট কন্টিনিউ ডুইং এক্সারসাইজেস এভরিডে। আর কি এক্সারসাইজ? একটু ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। হাঁটাটা, জগিংটা ইজ অলসো আ ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, বাট এই এক্সারসাইজ গুলো করাটা ইম্পর্টেন্ট, কারণ একটা হচ্ছে আপনার হাড়ের হেলথটা, বোন হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা মেনটেন করা, সেটা হয়তো বাড়বে না। অনেকে বলে ক্যালসিয়াম, ভিটামিন D3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন D3 ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ভিটামিন D3 কম থাকলে আপনি ডেফিনেটলি ওটাকে সাপ্লিমেন্ট করে খেতে হবে। আরেকটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বেশি খান, ফলের মধ্যে অনেক ফলে বেশি ক্যালসিয়াম আছে সেগুলো খান, পেয়ারা খান। তো এই টাইপের খাবার চুজ করবেন। আর মহিলাদের তো স্পেশালি একটু ক্যালসিয়াম খেতে হয়, এবং সেটা আপনি ডাক্তারের পরামর্শতে ডেফিনেটলি ক্যালসিয়ামটা খাবেন, কিন্তু আবার বেশি ক্যালসিয়াম খাওয়াও অনুচিত, সেটাও খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যেটা সুজাতা বললো যে একটু এক্সারসাইজ করবেন যেখানে মাসেল মাসটা বাড়বে। আচ্ছা ম্যাডাম, প্রোটিনের কথা বলছিলেন, তো প্রোটিনযুক্ত খাবার বেশি করে খাওয়া উচিত, এবং একটা বয়সকালে যেহেতু আমাদের যে মাসল পাওয়ার, পেশি শক্তি সেটা বাড়ানোর ভূমিকার কথা বলছিলেন,
একটা প্রাসঙ্গিক প্রশ্ন এখানে এসেছে একটু অন্য দিক থেকে। উনি বলছেন, অমিত মিত্র আমাদের বন্ধু বলছেন যে নিরামিষ খেলে শরীরে কোনো সমস্যা হয় না, মাংস খেলে একটা ডাইজেশনের সমস্যা হয় ও বাইরের খাবার খেলে হয়, সেক্ষেত্রে শুধু নিরামিষ খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকা যায় কি, এবং যদি সম্ভব হয় তাহলে কি ধরনের ডায়েট ফলো করা উচিত? পৃথিবীতে এখন অনেক সংখ্যক মানুষ ভেজিটেরিয়ান হয়ে গেছে বা হচ্ছে, বা আরো এক্সট্রিম ফর্মে হচ্ছে ভেগানস, ঠিক আছে, এবং তারা তো বেশ ভালোই বেঁচে আছে। সুতরাং আপনি ভেজিটেরিয়ান হন বা নন ভেজিটেরিয়ান, প্রোটিন আপনি ডিফারেন্ট ওয়েতে আপনি খেতে পারেন। এবং এই যে মিল্ক প্রোটিন ইজ এ ভেরি গুড সোর্স অফ প্রোটিন, ইট ইজ অলসো এ গুড সোর্স অফ প্রোটিন, বাট প্লান্ট প্রোটিন যেগুলো সেগুলো আর নট ফার্স্ট ক্লাস প্রোটিন। সুতরাং আপনাকে চুজ করে নিতে হবে, আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে ওই লেগিউমস যেখানে আপনার প্রোটিন পার্সেন্টেজ বেশি, সেই ধরনের সিডস বলুন বা লেগিউমস বলুন, এগুলো আপনাকে খেতে হবে একটু বেশি। আর কি, ওই মিল্ক প্রোটিনটা খেতে হবে। সুতরাং আপনি সোয়াবিন খেতে পারেন, ইটস এ ভেরি গুড সোর্স অফ প্রোটিন। সো দিজ আর ডিফারেন্ট ওয়েজ আপনি ভেজিটেরিয়ান হলেও আপনি প্রোটিন ইনটেকটাকে বাড়াতে পারেন। আরেকটা হচ্ছে মাংস, হ্যাঁ অনেকের মাংস সহ্য হয় না, যাদের মাংস সহ্য হয় না খাবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেটা সহ্য হবে সেটাই খাবেন। আরেকটা হচ্ছে বাইরের খাবার, সেটা তো ডেফিনেটলি মানে বাইরের খাবারে দের আর সো মেনি আনহেলদি কনস্টিটুয়েন্টস, এন্ড মেইনলি হচ্ছে এগুলো ফ্যাটস, যে টাইপ অফ অয়েল দিয়ে কুক করে, এবং ট্রান্স ফ্যাটস যেগুলো, মানে আপনি এই যে তেলে ভাজা খেলেন, যে তেলে ওই ভাজাটা হচ্ছে সেই তেলটা দেখবেন হয়তো 1 মাস ধরে সেই সেম তেলে ভেজে যাচ্ছে, এবং একবার যদি আপনি তেলের টেম্পারেচারটা বাড়িয়ে দেন, তারপরে সেটা কুল করেন, এই প্রসেসটা, that produces lot of trans fats. এই trans fats are very unhealthy fats, কারণ এই trans fats থেকে একটা হচ্ছে যে ডাইজেশনের প্রবলেম হয়, লং টার্ম trans fats are also responsible for certain cancers. ঠিক আছে, আরো অনেকগুলো প্রশ্ন তো এসে গেছে। অলকা ঘোষ প্রশ্ন রেখেছেন যে নিরামিষ খেয়ে কি সুস্থ শরীরে থাকতে পারবো? আমার মনে উত্তরটা এসে গেছে যে কোনো অসুবিধা নেই। নিরামিষ আমিষ এটা নিতান্তই তার খাদ্যের যে তিনি যে খাবার পছন্দ করেন সেভাবেই খাবেন, কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনের যে মাত্রা সেটা নিরামিষ খাবার থেকেও আসতে পারে, আমিষ খাবার থেকেও আসতে পারে, যেটা তার সহ্য হবে সেটা হলেই ভালো। এবং অবশ্যই বাইরের খাবার এবং ঘরের খাবার নিয়ে যে প্রসঙ্গটা, সেখানে নিশ্চয়ই মানতেই হবে যে একটা সময় ছিল যখন আমাদের ঘরের খাবারের মধ্যেই সারাদিনের খাবারটা প্রায় সম্পূর্ণ হয়ে যেত। এখন বিভিন্ন কারণে আমাদের বাইরের খাবারের প্রতি ঝোঁক অনেক বেড়েছে। ঘরের খাবারটা রান্না করে খাওয়ার জায়গাটা যদি বা হচ্ছে, সেটাও হয়তো ঠিক অতটা ঘরোয়া ভাবেও হয়তো হয় না। যেভাবে রান্না হয় সে সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদেরও খুব একটা কন্ট্রোল থাকে মানে বলে মনে হয় না। তো আগে যেভাবে স্থানীয়ভাবে চাষ, স্থানীয়ভাবে সবকিছু পাওয়া, স্থানীয় বাজার থেকেই সবকিছু নিয়ে রান্না বান্না করে যে ব্যাপারটা ছিল যে একটা সময়, সেই সময় থেকে তো আমরা অনেকটা পেরিয়ে এসেছি। তো এখন এবং বিভিন্ন রকম প্যাকেটজাত খাবার, যেগুলো কিনা আলট্রা প্রসেসড ফুড বলে পরিচিত আমাদের কাছে, সেগুলো ডেফিনেটলি লোডেড উইথ লট অফ রিফাইন্ড সুগার, এবং যত বেশি সুগারের ইনটেক শরীরে হবে তত সমস্যা বাড়বেই, সেটা আলোচনার মধ্যে উঠেই এসেছে। তো এগুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওই অয়েল নিয়ে যখন আলোচনাটা হচ্ছিল তখন সৌমেন রায় আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন রেখেছিলেন, অলিভ অয়েলের কথা যখন উঠেছিল, উনি বলেছেন যে অলিভ অয়েল শুনেছি বেশি গরম করা উচিত নয়, রান্না করতে গেলে গরম তো হবেই, সমাধান কি? উনি বোধহয় স্মোকিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, স্মোকিং পয়েন্টের জায়গাটা একদম খুবই ইম্পর্টেন্ট একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যে অলিভ অয়েল বেসিক্যালি যেগুলো ভার্জিন অলিভ অয়েল হয়, কিছু কিছু অলিভ অয়েল হচ্ছে অনলি ইউজ ফর ড্রেসিং, ওগুলো কিন্তু হিট করা যায় না, ওগুলো হিট করলে দে আর নট থার্মাল স্টেবল, দে আর থার্মাল ল্যাবাইল, তো সুতরাং ওইগুলো হার্মফুল। সুতরাং দেখবেন যে যখন অলিভ অয়েল কিনবেন, নিচে লেখা থাকে যে অলিভ অয়েলগুলো আপনি those can be used for cooking, for Indian cooking. এখন
দেখবেন সুপারমার্কেটে গেলে দেখবেন কিছু কিছু ব্র্যান্ড অফ অলিভ অয়েল যেখানে লেখা থাকবে যে দিস ক্যান বি ইউজ ফর ইন্ডিয়ান কুকিং, স্পেসিফিক্যালি মেনশন করে দেয়। আর কিছু কিছু অলিভ অয়েল আছে উইচ ইউ ক্যানট হিট, আপনি সেটা কিন্তু ওই তেলে ভাজা ইয়েতে আপনি ইউজ করতে পারবেন না, সেগুলো হচ্ছে হিট আনস্টেবল অলিভ অয়েল, সেগুলো হচ্ছে বেসিক্যালি ওই এমনি কাঁচা স্যালাড ড্রেসিং এগুলোতে খাওয়া হয়। তো আমরা তো ওইসব খাবার খুব একটা বেশি খাই না, এগুলো হচ্ছে মেডিটেরিয়ানিয়ান কান্ট্রিজে এই এই প্রচলন গুলো বেশি আছে, ওরা এইসব টাইপের অলিভ অয়েল। আচ্ছা, আরেক বন্ধু একটু অন্যরকম প্রশ্ন রেখেছেন, আমি প্রশ্নটাকে স্ক্রিনে নিয়ে আসছি। শিউলি আদিত্য আমাদের বন্ধু বলছেন যে থাইরয়েড যদি 77 হয় সেক্ষেত্রে কিভাবে খাওয়া দাওয়া মেনটেন করব, ইউরিক অ্যাসিড 6.6 হলে কি সব খাবার খাওয়া উচিত? এই বিষয়ে যদি একটু আলোচনা হয় তাহলে খুব ভালো। আচ্ছা, এটা খুব স্পেসিফিক প্রশ্ন। থাইরয়েড যদি 77, এটা আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারলাম না, আমি ধরে নিচ্ছি যে টিএসএইচ লেভেল উনি হয়তো বলছেন 77, মানে বা অনেক সময় হয় যে আপনি থাইরক্সিন যেটা খাচ্ছেন তার হয়তো ডোজ অবশ্য 77 কোনো থাইরয়েডের ডোজ হয় না, ইউজুয়ালি 88 হয়। তো সেটা আমি মানে এই কোয়েশ্চেনটা একটু স্পেসিফাই করলে ভালো হতো, বাট ধরে নিচ্ছি যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে, এবং থাইরয়েডের প্রবলেম থাকলে যেটা হয় যে ইজ থাইরয়েড ফুড ডিপেন্ডেন্ট ডিসঅর্ডার? না, ইট ইজ নট। কারণ থাইরয়েডের প্রবলেমটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড হরমোনটা কম, দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম। কেন কম? যে আপনার থাইরয়েড গ্ল্যান্ড, যেটা গলায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, সেই গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন যে হরমোনটা তৈরি হচ্ছে সেটা শরীরে কম তৈরি হচ্ছে, এবং সেটা যদি কম তৈরি হয় তাহলে আপনাকে বাইরে থেকে, যেমন ভিটামিন D3 ক্ষেত্রে আপনাকে বাইরে থেকে খেতে হবে, এরকম থাইরয়েডটাও আপনি বাইরে থেকে থাইরক্সিন হিসেবে আপনি খাবেন। সো দ্যাট ইজ ওয়ান পার্ট। আরেকটা বলা হয় যে থাইরোজেনিক ফুড, যে কিছু কিছু অর গয়েট্রোজেনিক ফুড, যে কিছু কিছু খাবার খেলে আয়োডিনটা কমিয়ে দেয় শরীরে, এবং শরীরে আয়োডিনটা কমে গেলে তাহলেও থাইরয়েড হরমোনটা কমে যেতে পারে। সুতরাং এইগুলো বেসিক্যালি হচ্ছে ওই ধরুন টমেটো বা লেডিস ফিঙ্গার এই জাতীয় খাবার খেলে কিন্তু, যেগুলো আয়োডিনটাকে চিলেট করে দেয়, যেগুলো আয়রন অ্যাবজর্ব হতে দেয় না, এই খাবারগুলো অ্যাভয়েড করা বেটার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেসিক্যালি হচ্ছে একটা প্রোটিন মেটাবলিজমের একটা অংশ। সুতরাং আপনাকে যেটা করতে হবে যে আপনাকে খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হবে, তার মধ্যে অ্যানিমেল ফ্যাটটা যত কম খেতে পারেন তত বেটার। তার মধ্যে আবার আছে যে রেড মিটটা একদম অ্যাভয়েড করা ভালো, লিন মিট যেটা মানে ধরুন মাছ বা আপনার চিকেন, এগুলো হয়তো বেটার, কিন্তু সেটারও একটা মাপ অনুযায়ী আপনাকে খেতে হবে। তো সুতরাং আপনার যে থাম্ব রুলটা আমি যেটা বললাম 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, সেইটা আপনার খাওয়া যাবে না। আপনার ডাক্তারের পরামর্শতে এইগুলো মেনটেন করবে, এবং ইউরিক অ্যাসিড থাকলে অন দ্য লং টার্ম আপনাকে চিকিৎসার মধ্যে তো থাকতেই হবে। পিয়ালিপাল লিখছেন, অসম্ভব ভালো আলোচনা শুনছি, এত সহজ করে বলছেন ডাক্তারবাবুরা, খুব ভালো লাগছে। সুস্থ খাবারের সাথে এক্সারসাইজ আর জীবনের জন্য পজিটিভ ভাবনার গুরুত্ব প্রসঙ্গে উঠে আসছে, এটাও খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন নিয়ে নিই। সুমনা রায় প্রশ্ন রেখেছেন, হোয়াট ইজ দ্য রেশিও অফ কার্বোহাইড্রেটস, প্রোটিন এন্ড ফ্যাট রিকোয়ার্স ফর হেলদি অ্যাডাল্টস? খুব ইম্পর্টেন্ট। সুজাতা, তুমি বলবে এটা? দেখুন, প্রোটিনস ফ্যাট ঠিক রেশিও, প্রোটিন তো আমরা বলেইছি মানে অ্যারাউন্ড 1 গ্রাম পার কেজি, যদিও অতটা প্রোটিন আমাদের হয় না। তো 1 গ্রাম পার কেজি যদি হয়, তো আপনার একটা মিলে ধরুন আপনার ধরুন একটা মাছ খেলেন, বা একটা পিস অফ মাংস, মানে ঠিক মাংস খেলেন। ফ্যাট, your main food should come from proteins and fats, and carbohydrate should be the lesser amount. আমাদের কিন্তু ঠিক উল্টো হয়ে যায়, আমাদের ভাতের কোয়ান্টিটি প্লাস
বেশিরভাগ সবজিতে তো কার্বোহাইড্রেটই থাকে, কার্বোহাইড্রেট পোর্শনটা আমাদের অনেক বেশি হয়ে যায়। ওটা যদি একটু কমানো যায়, ধরুন আপনি যদি একটু ভাতটা ধরুন, আমি জানি একটু ড্রাস্টিক বলছি আমি, যত বয়স বাড়ছে ভাতটা যদি আপনি একদম কাট অফ করে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। সবজি খেলেন এক বাটি, সবজি খেলেন এক বাটি, ডাল খেলেন এক বাটি, মাছের ঝোল খেলেন বা একটু মাংসের ঝোল খেলেন আর এক বাটি দই খেলেন। দিস ইজ আ ভেরি গুড মিল। তার মধ্যে আপনি সবজিতে কার্বোহাইড্রেট পেলেন, কার্বোহাইড্রেট কিন্তু এটা রিফাইন্ড হলো না, এটা আপনার ফাইবার শুদ্ধ কার্বোহাইড্রেট হলো। আপনি মাছে প্রোটিনটা পেলেন, আর মাছের তেলের সঙ্গে যে একটু ফ্যাট থাকে সেটাতে একটু ওমেগা 3ও আছে। আপনি এক বাটি দই খেলেন, একটু ডাল খেলেন, ডালে আপনার একটু প্রোটিন থাকলো, একটু কার্বোহাইড্রেট থাকলো, অল্প একটু ফ্যাট থাকলো, আর একটু দইয়ে আপনি আবার একটু প্রোটিন পেলেন, আবার কার্বোহাইড্রেট পেলেন, একটু ফ্যাট পেলেন। তো সুতরাং ঘুরিয়ে ফিরে এরকম মিলস গুলো আমাদের জন্য ভালো। এক্সাক্ট পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে প্রোটিনস, ফ্যাটস এন্ড দেন আপনার কার্বোহাইড্রেট হওয়া উচিত। মধুরিমা ঘোষ উনি প্রশ্ন রেখেছেন, আমি জোয়ার, রাগি, বাজরা, চাউমিন খাই, এটা কি খাওয়া চলবে? মানে বাজরার চাউমিন, জোয়ার, এইগুলো হচ্ছে রাগি, বাজরা, রাইট, এগুলো সব হ্যাঁ। না সিডস বেসিক্যালি, সুতরাং দিজ আর গুড সর্ট অফ সিডস এন্ড ডেফিনেটলি এগুলো খেতে পারেন, এগুলো নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু সবকিছু ইন মডারেশন, জানেন তো, যে আমি পুরো খাবারটাই যদি আমি জোয়ার, রাগি আর বাজরা খাই, দেন এগেন যেটা বলা হচ্ছিল যে ইয়োর কার্বোহাইড্রেট ইনটেক উইল গো আপ, তাতে আপনি ব্যালেন্স ডায়েটটা হবে না। তারপরে খালি তো ফ্যাট, কার্বোহাইড্রেট আর প্রোটিনস না, তার মধ্যে আরো এসেনশিয়াল মিনারেলস থাকে, ভিটামিনস থাকে। সুতরাং আপনাকে সব রকমই খাবার খেতে হবে, ফ্রুটসও খেতে হবে, যেমন মিল্ক প্রোডাক্টসও খেতে হবে, হ্যাঁ, একই রকম ভাবে। সুতরাং সবকিছুই মিলিয়ে মিশিয়ে খেতে হবে। একমাত্র খাবার গ্রুপ যেগুলো নট এসেনশিয়াল হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে রিফাইন্ড সুগার, রিফাইন্ড ময়দা এন্ড এনিথিং আউট অফ দ্য আল্ট্রা প্রসেসড ফুড। আল্ট্রা প্রসেসড ফুড কি হয়, এনিথিং আউট অফ দ্য প্যাকেট, ধরুন আপনি একটা চিপস খেলেন, কি হয় ওদের অনেক অনেক কর্ন সিরাপ দিয়ে প্রিজার্ভ করে। বেশিরভাগ ফুডে অনেক কোয়ান্টিটি অফ কর্ন সিরাপ থাকে টু ইনক্রিজ শেলফ লাইফ, যাতে ওই খাবারগুলো এক্সপায়ার না করে যায়। যে কর্ন সিরাপ দিল, কর্ন সিরাপ ইজ अगेन ভেরি রিফাইন্ড একটা কার্বোহাইড্রেট, ঝপ করে ইনসুলিন বাড়িয়ে দেবে। তো সেই জন্য এনিথিং আউট অফ দ্য প্যাকেট যেটা শেলফ লাইফ ইনক্রিজ করানোর জন্য অ্যাড হয়, সেগুলো সবই শরীরের পক্ষে মোটামুটি একটু খারাপ। ঠিক আছে। অনিরুদ্ধ দত্ত উনি লিখছেন যে চা ও জল খাওয়া নিয়ে একটু বলুন। চা, আচ্ছা, আমার ফেভারিট টপিক। আচ্ছা, চা তো হ্যাঁ, দেখুন, চা তো ইজ এ নট এ এসেনশিয়াল ফুড আইটেম বেসিক্যালি। তো আমরা চাটা কেন খাই, বেসিক্যালি হচ্ছে ইটস এ সেন্স অফ ওয়েলবিং। তো ধরেন এখন যে এটা একটা নেশা বলেই আমরা খাই, চা কফি এগুলো খাই। সুতরাং চা কফি যে খাচ্ছি সবকিছুই একটু মডারেশনে খাওয়া উচিত। এবং টি, মানে হিস্টোরিক্যালি টি শুড বি টেকেন উইদাউট সুগার অ্যান্ড মিল্ক। এইটা যদি আমরা করতে পারি ভেরি গুড, কারণ এই যে চাতে যে চিনিটা খাওয়া হয়, এবং যারা দিনে 5-6 কাপ চা খান, তাদের দেখবেন যে ইনভেরিবলি 5-6 চামচ চিনি খাওয়া গেল, যেটা আমরা বলছি যে রিফাইন্ড সুগার ইজ ভেরি ব্যাড ফর হেলথ। সুতরাং চা খেলে চিনি ছাড়া আপনি চা খান, কোনো অসুবিধা নেই। এবং এই যে আপনি দুধটা খাচ্ছেন চায়ে, তাতে চায়ের টেস্ট হয়তো বাড়ছে বা বাড়ছে না, বাট দ্যাট ওই যে দুধটা খাচ্ছেন, টিতে যে রেজিনস গুলো আছে সেগুলো কিন্তু এই যে মিল্কের যে ভালো জিনিসটা, দ্যাট ইট ডেস্ট্রয়েস দ্য প্রপার্টি। সুতরাং চা খান, ব্ল্যাক টি খান, উইদাউট সুগার খান, ইটস আ গুড থিং, বাট অলওয়েজ ইন মডারেশন, বেশি খাবেন না। আরেকটা জিনিস হচ্ছে জলটা নিয়ে বলা দরকার। এই যে হাইড্রেশন বললাম, পিলার্স অফ হেলথ, তার মধ্যে একটা ফুড অ্যান্ড হাইড্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হেলদি মানুষের কতটা জল খাওয়া উচিত, আমাদের দেশ প্রধানত বেসিক্যালি হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রিজ,
যেখানে এক্সট্রিম টেম্পারেচার আমরা দেখি। সুতরাং আমাদের গ্রীষ্মকাল মানে গরমকাল তো মোটামুটি ধরুন 8-9 মাসই গরম চলে সেটা সেইভাবে দেখতে গেলে। সুতরাং ডিউরিং দিস টাইম অ্যাভারেজ 60 কিলো বডি ওয়েট মানুষের অ্যাট লিস্ট 2 লিটার্স অফ মিনিমাম জল খাওয়া উচিত। দিস ইজ বেয়ার মিনিমাম। দ্য থিং ইজ, এবার ব্যাপারটা হচ্ছে যে এর থেকে বেশি জল খাওয়া উচিত কি? খুব বেশি জল খাওয়াটাও খারাপ। ইউ শুড নট ড্রিঙ্ক মোর দেন 3 লিটার্স অফ ওয়াটার। কেন? কারণ দ্যাট উইল ডাইলিউট সার্টেন কনস্টিটিউয়েন্টস ইন ইউর ব্লাড, এবং তাতে কি হবে যে এই যে শরীরে জলটা ঢুকছে এটা বেরোবে কি করে? কিডনিটাই তো কাজ করবে টু ফ্লাশ ইট আউট। ইট উইল আননেসেসারিলি প্রডিউস লট অফ লোড ইন ইউর কিডনি, আপনার কিডনির ফাংশনটা ব্যাহত হবে। সুতরাং খুব বেশি জল খাওয়ার দরকার নেই, 2.5 লিটার পর্যন্ত আপনি জল খান। এবং যারা বাইরে কাজ করে, যারা ম্যানুয়াল লেবার, তাদের কিন্তু আরেকটু বেশি জল খাওয়া উচিত। এবং জল যদি খায় তাদের তো পার্সপিরেশন হয়, তাদেরকে সবসময় বলা হয় যে একটু একটু লেবু, একটু অল্প চিনি, একটু অল্প নুন দিয়ে খান বা ওআরএস খান। কিন্তু আনফর্চুনেটলি কি হয়, যারা বাইরে মাঠে ঘাটে কাজ করে দে ক্যানট অ্যাফোর্ড ওআরএস, তো তাদের এই 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 জিনিসগুলোই বলা হয় যে একটু চিনির জল খান, বা অনেক সময় ওরা ভাত জলে ভিজিয়ে সেই জলটা খায়। সো ডিফারেন্ট কাঞ্জি যেটা বলা হয়। সো দিস আর ডিফারেন্ট ওয়েজ অফ টেকিং ওয়াটার। কিন্তু মাটির তলার শুদ্ধ জল খান, কোলা খাবেন না, কোকো কোলা, কোলা। পেপসি। না, ওয়াটার মানে জল, মানে জল এন্ড জল। এক্স্যাক্টলি, নট কার্বনেট। আরেকটা জিনিস বলা দরকার যে আমরা যখন ডিসকাস করছি রিফাইন্ড সুগার এন্ড এভরিথিং, ওয়ান অফ দ্য মোস্ট হার্মফুল ফুড দ্যাট উই ক্যান টেক হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্কস। এই কার্বোনেটেড ড্রিঙ্ক ইজ ভেরি ব্যাড ফর হেলথ, জেনে রাখবেন। যেই ড্রিঙ্কগুলো খেয়ে ওই আপনি বার্পিং করবেন, ঢেকুর উঠবে, কার্বোনেটেড ড্রিঙ্কস আর নট গুড ফর হেলথ। সুতরাং আপনি যত কম খাবেন, কারণ তাতে আরো চিনি থাকে অ্যান্ড ইট ইজ কনসেন্ট্রেটেড সুগার। অনেকে বলে যে আমি কোক খাই না, ডায়েট কোক খাই, অ্যান্ড আই টেল দেম যে দ্যাট ইজ মোর হার্মফুল। যে আপনি যে সুগারের কনস্টিটিউয়েন্টটা ওখানে আছে, that is even more harmful and some of them are carcinogenic, ওগুলো ক্যান্সার প্রডিউসিং। সো খাবেন না। ওখানে লেখাও থাকে যে প্রেগনেন্ট ওমেন, চিলড্রেন বিলো 6 months of age should not consume. আসলে মার্কেটিং এর জায়গাটা এরকম যে ওই একটা জায়গাতে সুরসুরি দেওয়ার মতো যে কোলেস্টেরল, ক্যালোরি ইনটেকটা কমানো, তাই 0 ক্যালোরি। কিন্তু 0 ক্যালোরির চক্করে যে আরো অন্য কি ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা ভাবছি না। এটাই আমাদের দুর্ভাগ্য। হয়তো পিজা খাচ্ছে কিন্তু জিরো, কোকটা যেটা খাচ্ছে জিরো ক্যালোরি। সো দিস ইজ এ কমন থিং। আচ্ছা, দুজনের প্রশ্ন আছে একই রকম বিষয়ের উপরে। রুমা চক্রবর্তী বলছেন যে অনেক সময় শোনা যায়, প্রশ্নটা একটু আনি স্ক্রিনে, অনেক সময় শোনা যায় বেশিক্ষণ খালি পেটে থাকলে শরীরের ক্ষতি, এটা কি ঠিক? আবার একই রকম প্রশ্ন রেখেছেন আরেকজন বন্ধু সুকুমার ঘোষ। উনি বলছেন যে 2 সপ্তাহে একদিন ফুল ফাস্টিং করলে এটা কোনো প্রবলেম হতে পারে? তো অনেকের একটু অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম থাকে, যে মানে বহুক্ষণ পেট খালি যাদের মানে থাকলে পরে একটু অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। তো যাদের এটা সহ্য হয় না তাদের হয়তো ইট ইজ নট পসিবল। কিন্তু যারা মানে যাদের এই অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম নেই, তাদের জন্য এখন ফাস্টিং ইজ সাপোজ টু বি ভেরি গুড। ইনফ্যাক্ট আমাদের যে আগেকার দিনের, সেই জন্যই আপনি দেখুন না, আগেকার দিনের লোকেদের এরকম ওবেসিটি তো ছিল না। আমাদের বাবা মাদেরই কথা ভাবুন, এই তারা তো এত মোটা মোটা 100 কেজির বাবা মা কত জনের ছিল বলুন তো? বেশি লোকের বাবা মাদের কি 100 কেজি ছিল না। তারা একটু আধটু উপোসও করতেন। উপোস করা খুব ভালো শরীরের পক্ষে, মানে দ্যাট ইজ মানে ব্ল্যাঙ্কেট উপোস করা ভালো। যাদের সহ্য হয় তাদের উপোস করা উচিত। তবে যাদের অ্যাসিডের প্রবলেম আছে,
এখানে কন্ট্রাস্ট কোয়েশ্চেন আছে আবার দেবাশিস রায়ের তরফ থেকেই, what would be your good advice for foodies like me who are used to follow minimum restrictions? I mean what are the specific don'ts to adopt in your lifestyles? সমস্যা। এইটা কিন্তু ভেরি নাইস কোয়েশ্চেন, যে ফুডিজ তো হ্যাঁ ফুডিজ খেতে তো বেশিরভাগ লোকই ভালোবাসে। ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ আ ভেরি নাইস ওয়ে অফ ট্যাকলিং দিস, যে ঠিক আছে একটু বেশি খাওয়া হয়ে গেল, পরে আমি একটুখানি গ্যাপ দিয়ে দিলাম, কিন্তু বেশি খাওয়ার মধ্যেও একটু চুজ করে খেলে ভালো হয়। একটু কাবাবটা খেলো, আইসক্রিমটা ছেড়ে দিল, মিষ্টিটা ছেড়ে দিল। কাবাবে কি আছে? ফ্যাট আছে, প্রোটিন আছে, তো বাটার আছে। তো একটু যদি একটু মাইন্ডফুলি যদি খায়, বিরিয়ানিটা খেলো তাহলে মাটন পিসেসটা খেলো, ভাতটা একটু কম খেলো। একটু মাইন্ডফুলি খাবার কথা, যদি একটু মাইন্ডফুলি খায় তাহলে কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া যায়। সব ভালোবাসার জিনিসগুলো খেয়ে ইন কোয়ান্টিটিজ উইচ আর লিটল লেস, যে খাবারগুলো একটু প্রোটিন রিচ খাবারগুলো একটু বেশি হলো, একটু ফ্যাট একটু বেশি খেলো, যাতে স্যাটাইটি সেন্টার খিদেটা মরে গেল, তারপরে একটু সামান্য ডেজার্ট। মানে এটা আমার সলিউশন। মানে অনেকের আবার এরকম একটা টেন্ডেন্সি দেখা যায় যে একেবারে ঘড়ি ধরে খাওয়া। হয়তো শরীরে সেই সময়ে খাবার কোনো চাহিদা নেই, কিন্তু এই সময় ঠিক সময় খেতে হবে, এটাও বোধহয় ঠিক নয়। শরীরের প্রয়োজন বুঝে খাওয়া, শরীর যদি চাইছে তাহলে খাওয়া, এটাও তো জরুরি বিষয় নাকি? অ্যাবসলিউটলি, মানে ঘড়িতে টাইম আছে বলেই খেতে হবে, কিন্তু ঘড়ি ধরে যারা খান না তারা একটু লিমিটেড কোয়ান্টিটিতেই খান। এটা আমার মানে এক্সপিরিয়েন্স বলছে। যারা খুব স্ট্রিক্ট অ্যাবাউট এভরিথিং, দে আর স্ট্রিক্ট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ ফুড অলসো। তো যদি কোয়ান্টিটিটা যদি মানে এর সীমার মধ্যে রাখে, তাহলে আই থিঙ্ক দিস ইজ আ পারফেক্ট, মানে অ্যাটলিস্ট আমাদের বাবা মাদের তো তাই দেখেছি, সময় খেতেন, অল্প খেতেন, এবং সবকিছুই খেতেন, কিন্তু একটু মার্জিত। মানে মিষ্টি এলো বাড়িতে, 4টে মিষ্টি খেয়ে নিলাম একসঙ্গে, ওরকম জিনিসটা একটু কমই দেখেছি। একটা জিনিস আমি দাদু আর ঠাকুমাকে বলতে শুনতাম প্রায়শই, তারা খুব রেস্ট্রিক্টেড লিভিং মানে জীবনযাপন করতেন, এবং যেটা বলতেন যে একটা হচ্ছে হ্যাঁ ঘড়ি ধরে খাওয়া, দিনে 3 বারের বেশি না খাওয়া, আরেকটা হচ্ছে 2টো রুটির খিদে থাকলে 1টা রুটি খাওয়া। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। আমরা 2টো রুটি খিদে থাকলে 3টে রুটি খেয়ে ফেলি। ওভার ইটিং। খাওয়া নিয়ে অনেক কথা তো চলছে, এবং খাবার বিভিন্ন ধরনের খাবার, শরীরের পুষ্টির চাহিদা অনুযায়ী খাবার। এবার আরেকটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন এখানে অনির্বাণ মুখার্জি রেখেছেন, সেটা বোধহয় এই আলোচনার একটা অন্য মাত্রা আনতে পারে, যে হাউ ডু পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স ইন আওয়ার ফুড ইম্প্যাক্ট আওয়ার হেলথ। এবং যেটা আমাদের কাজেরও একটা বড় অংশ, যে খাবার নিয়ে তো কথা বলছি, কিন্তু সেই খাবারের তৈরির জায়গাটা কোথায়, সেই খাবারটা যেভাবে তৈরি হচ্ছে, আমরা জানি সেখানে আজকের যে এগ্রিকালচার সিস্টেম সেটা ভীষণ রকম ভাবেই ফার্টিলাইজার্স পেস্টিসাইড ডমিনেটেড। তো অফকোর্স হয়তো যেভাবে আমাদের গাছের ফল, গাছের পাতা, গাছের থেকে যা কিছু, বা সেই গাছ থেকে খেয়ে যে সমস্ত প্রাণীরা মানে তৃণভোজী প্রাণী, যাদের থেকে আমরা মাছ, মাংস, ডিম ইত্যাদি বা দুধ ইত্যাদি পাচ্ছি, সেই সবকিছুর মধ্য দিয়েই তো বাহিত হয়ে অতিরিক্ত মাত্রায় যে পেস্টিসাইডস বা ফার্টিলাইজার্স কৃষিক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে, সেটা তো ফাইনালি আমাদের শরীরে আসছে। আমরা বলি যে কেমিক্যাল রেসিডিউস। তো বিভিন্ন খাবারের মধ্যে নিউট্রিশনাল ভ্যালুস কতটা কি থাকছে বা তার কি ঘাটতি হচ্ছে, সেটা যেমন একটা দিক, পাশাপাশি এটাও আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে এই পেস্টিসাইডস বা ফার্টিলাইজার্স এর কিন্তু ঘাটতি নেই, বরঞ্চ এটাতে অনেক বাড়তি থাকছে এবং সেটা শরীরে আসছে। তো এই জায়গাটা আমাদের ফাইনালি আমাদের
শরীরের আমাদের স্বাস্থ্যের জায়গাটাতে কতটা প্রভাব ফেলে? দেখুন, ফার্স্টে পেস্টিসাইডস বলি। পেস্টিসাইডস বেসিক্যালি আর কেমিক্যালস, অ্যান্ড দে আর মেন্ট টু কিল অল দ্য হার্মফুল ইনসেক্টস, তাই তো? তো বেসিক্যালি যে কেমিক্যালস কোনো একটা লিভিং অর্গানিজমকে মারে, সো দে ক্যানট বি গুড, রাইট? তো এই বেসিক যে ফ্যাক্টসটা, এই পেস্টিসাইডস গুলো আমাদের কি হয় যে আমাদের খাবারের মধ্যে থেকে আমাদের বডিতে ঢুকে আমাদের শরীরে ঢোকে, সেলসের মধ্যে যায়, এবং সাম অফ দিস পেস্টিসাইডস আর সো হার্মফুল যে আমাদের শরীরে যে সেলস গুলো আছে, যে ডিএনএ বলে যে জিনিসটা আছে, সেই ডিএনএ গুলোকেও অল্টার করে, এবং সাম অফ দিস পেস্টিসাইডস ক্যান অল্টার দ্য ডিএনএ ইন সাচ এ ওয়ে that some of this altered DNAs also can produce abnormal cellular proliferation, যেটা আমরা বলি ক্যান্সার। So some of these pesticides are also carcinogenic, এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তাছাড়াও পেস্টিসাইড, অনেক রকম পেস্টিসাইড আছে, পেস্টিসাইড একটা টাইপের না। আপনি যদি খাবার খান, আপনার স্টমাকে গেল, সেই কেমিক্যালসটা গিয়ে স্টমাকের যে লাইনিং সেটাকে ইরোড করলো, ইন্টেস্টিনে গেল সেটা ইরোড করলো, সো ইট হ্যাজ গট ভেরিয়াস টাইপস অফ ব্যাড এফেক্টস অন দ্য বডি। সুতরাং পেস্টিসাইড ইজ নট আ গুড থিং, বাট আনফর্চুনেটলি আমাদের বিকজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিকজ অফ আরবানাইজেশন, বিকজ অফ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সব কিছুর জন্যে আমাদের এই পেস্টিসাইডস দিয়ে প্রোডাকশন এটা এসে গেছে। এখন how to do away with it, how to grow out of it, that is where I think we have to really think, এটা ভাবার দরকার। আরেকটা হচ্ছে ফার্টিলাইজার্স। সেম ওয়ে ফার্টিলাইজার্স আর কেমিক্যালস which all again enter our body through food, এবং সেটা গিয়ে বায়োম্যাগনিফিকেশন হয়, এবং সেটারও এরকম টাইপেরই এফেক্ট হতে পারে। সুতরাং ফার্টিলাইজার্স ইন দ্য ফুড শুড বি রেস্ট্রিক্টেড, মানে যদি পারা যায় natural fertilizers are something that should be used and not chemical fertilizers. আমার মনে হয় this is what my understanding of pesticides and fertilizers. অবশ্যই ঠিক কথাই, এবং কোনো সন্দেহ নেই যে পেস্টিসাইডস এর মধ্য দিয়ে আমাদের শরীরে মারাত্মক বিষ প্রতিনিয়ত ঢুকছে খাবারের মধ্যে। সেজন্য বিষ মুক্ত খাবার এটা একটা আলাদা রকম চাহিদার বিষয় হয়ে উঠছে। সেখানে এই টোনা অর্গানিক ফার্ম এবং আমাদের মতো আরো অনেক সহযোগী সংস্থা যারা খুব সুনির্দিষ্টভাবে একটা সুস্থায়ী কৃষির ভাবনা নিয়ে কাজগুলো করে চলেছেন, সেখানে যে জিনিসটার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে নেচার ফার্স্ট। সুতরাং প্রাকৃতিকভাবে প্রকৃতির মধ্যে যে ইকোসিস্টেমটা আমরা দেখি, এবং যে কোনো একটা ভিলেজ সেটা তো একটা লাইভ ফুড প্রোডাকশন সিস্টেম। তো সেই লাইভ ফুড প্রোডাকশন সিস্টেমের সবটাই যদি একেবারে ন্যাচারাল ওয়েতে হয়, তার মানে কৃষিকাজ, প্রাণী পালন, মাছ চাষ, এই যে আলাদা আলাদা বিষয়গুলো আমরা শুনে আসি আর কি, সেগুলো কোনো বিক্ষিপ্ত বিষয় নয়, সেগুলো কোনো আলাদা বিষয় নয়, সেটা একটা সমন্বিত ভাবেই করার যথেষ্ট পরিসর আছে। এবং একটা সময় তো ছিল যখন ওটাই হতো। পরবর্তী পর্যায়ে হয়তো যেটা ডক্টর বসাক বললেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, অনেকটা ওয়েস্টার্ন কনসেপ্ট থেকেই পুরো ব্যাপারটা উঠে এসেছিল, এবং একটা প্রাসঙ্গিক জায়গা থেকে হয়তো উঠে এসেছিল ওয়ার্ল্ড ওয়ার 2, যেটা অনেকে হয়তো জানেন, যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যখন এই কেমিক্যাল ফার্মিং তার ইন্ট্রোডাকশন হয়েছিল, এবং সেটা মানে রীতিমতো হয়তো তার ইন্টারন্যাশনাল সেরকম ডিমান্ডস তৈরি হয়েছিল, সেই কারণে, বা ইন্টারন্যাশনাল সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যে কারণে ওটাই পুরো জায়গাটা দখল করে নিল। এবং এটা সার্বিকভাবে এই অর্গানিক ফার্মিং এই কথাটা আমরা এখন পরবর্তী পর্যায়ে হয়তো নিয়ে এসেছি কেমিক্যাল ফার্মিং এর থেকে ব্যাপারটাকে আলাদা করার জন্য, কিন্তু এক সময় তো ছিল যখন অর্গানিক ফার্মিং গুলো আলাদা করে কিছু বলার দরকার ছিল না। তো
যেটা ছিল সেটা বাই ডিফল্ট অর্গানিকই ছিল, তো আবার সেটাকে ফিরিয়ে আনা এবং তার মধ্য দিয়েই সুস্থায়ী কৃষি, সুস্থায়ী খাদ্য, এটাই একটা বড় চাহিদার বিষয় হয়ে উঠেছে। তো সেটা নিয়ে আমরা চাই যে আরো বেশি করে মানুষ সজাগ হন। এবং আজকের আলোচনাটা তো বেশ অনেকটা সময় হয়ে গেল, 1 ঘন্টা 26 মিনিট, এবং অনেক অনেক প্রশ্ন এসেছে, অনেক অনেক আলোচনা হয়েছে, এবং সম্ভবত এই আলোচনাটা যদি করতেই থাকি তাহলে আরো চলতেই পারে, কিন্তু কোথাও তো একটা থামতে হবে। তাহলে হয়তো আর কয়েকটা মাত্র প্রশ্ন, একটা দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনাটা এখানে আমার মনে শেষ করে দেওয়াটা যেতে পারে। নিশ্চয়ই যেহেতু মানুষজনের এই ধরনের বিষয়ের উপর আলোচনার একটা আগ্রহ, উৎসাহ বেশ দেখা যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে হয়তো আবার একবার আলোচনায় নিশ্চয়ই আসতে পারি। তো কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। দেবাশিস রায় এখনো আরেকটা প্রশ্ন নিয়ে এসেছেন যে, স্যার ম্যাডাম তাহলে কি পোল্ট্রি খাওয়াও ছেড়ে দিতে হবে? শুনেছি ওগুলো বারবারন্ত করার জন্য নাকি হরমোনাল ইনজেকশন দেওয়া হয়। হ্যাঁ, তো একটা স্বাভাবিক পাখি যেটা তার মানে যে গ্রোথটা পেতে 1 বছরের বেশি সময় লাগে, সেটাকে আজকে আমরা অতটা সময় দিই না, আমরা 45 দিন কি আরো কমিয়ে সেটাকে 35 দিন 30 দিনের দিকে নামিয়ে আনছি। পোল্ট্রি ফার্মিং যে বিষয়টা সেটা অনেকটা সেটাই আর কি। তো ওই 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 যে বৃদ্ধি, সেটা অবশ্যই একটা হরমোনাল গ্রোথ বা অনেকটাই আর্সেনিক রিচ ফিডের ওপরই গ্রোথ আর কি। তো এই ব্যাপারে আপনারা যদি একটু কিছু বলেন, কি করা উচিত? তো পোল্ট্রি, হ্যাঁ আমরা তো জানি পোল্ট্রি ডেফিনেটলি হরমোন, বাট অনলি থিং ইজ দ্যাট আমার একটা কৌতূহল আছে, আপনারা যেহেতু অ্যাসোসিয়েটেড, এই হরমোনস গুলো তো বেশ দামি হরমোন, এগুলো কি মানে সাধারণ যারা পোল্ট্রি চাষ করেন তারা কি অ্যাফোর্ড করতে পারেন? গ্রোথ হরমোন ধরুন, এগুলো তো দামি হরমোন, সেগুলো পান, অ্যাক্সেস পান ওনারা? যে ধরনের ফিড দেওয়া হয়, সে ফিডের মধ্যে একটা কার্সিনোজেনিক গ্রোথ হয়, একটা প্রচুর আর্সেনিক রিচ ফিড ব্যবহার করা হয়। তো টোটাল গ্রোথ সাইকেলটা অনেক স্পিড আপ করে, এবং যেহেতু ওরা একটা জায়গাতেই তো বেশি মানে থাকে, খুব বেশি নড়াচড়া করার সুযোগ পায় না, অফকোর্স দে আর অল ডিজিজড অ্যানিমাল, তো তাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই প্রতিদিন প্রচুর ওষুধ প্রয়োগ করা হয়, জাস্ট বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার এবং দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য। পুরোটাই খুব একটা ভয়ঙ্কর একটা বিষয়, এবং তার যে নেট এফেক্ট আমাদের মানে ক্যান্সার হাসপাতালের সংখ্যায় কি বৃদ্ধি ঘটেছে তাতে তো একটা বোঝা যায়। আমি সরাসরি হয়তো এটার সঙ্গে একটা জাস্ট ডিরেক্ট ইকুয়েশনে ফেলবো না, তাহলে উচিত নয়, তার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এটা অন্যতম কারণ তো বটেই। এই যে হোয়াইট বার্ড, এটা খেতে যতই ভালো হোক না কেন, সেটা আমাদের সাংঘাতিক একটা মানে এই ধরনের অসুস্থতার একটা বড় কারণ, নিয়ে প্রচুর লেখালেখি তো হয়। তো ঘুরে ফিরে আবার ওই জন্য গ্রাস ফেড চিকেন, ওই চড়ে বেড়ানো চিকেন, হ্যাঁ টুকরে টুকরে খাচ্ছে কান্ট্রি বার্ডস, এগুলো প্রয়োজনীয়তা আসছে বই কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, অনিরুদ্ধ দত্ত লিখেছেন যে ইন্টারন্যাশনাল ফুড ট্রেডে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আছে পেস্টিসাইড ও ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে? স্ট্যান্ডার্ডাইজেশন তো আছে বটেই, কিন্তু শেয়ার মানেটা কি? হ্যাঁ, আমাদের হয়তো পেস্টিসাইডের মাত্রা হয়তো বেঁধে দেওয়া হয় যে ঠিক আছে, একটা ছোট্ট যে ওয়ার্ম যেটা বা যে ইনসেক্ট যেটা ইনসেক্টিসাইডস হিসেবে আমরা যাকে হয়তো যে যতটুকু মাত্রাতে হয়তো সেটাকে মেরে ফেলা যাবে বা সেটাকে কাবু করা যাবে, কোন মানে ওই পেস্টিসাইডস এর বিক্রেতা সেটাকে মানবে? সেই বলতে তো চাষিকে আরো বেশি করে দাও, বেশি করে দাও। এবং যে ধরনের অভিযোজন বা মানে অ্যাডাপ্টেশনের জায়গাটা যেভাবে তৈরি হচ্ছে, দেখা যায় যে আগের বছর যে ধরনের পেস্টিসাইডস গুলো দিয়ে দিব্যি কাজ করা যেতে পারত, সেগুলো এবছর কার্যকরী হচ্ছে না, আবার নতুন নতুন বিষয় প্রয়োগ হচ্ছে। সুতরাং এই মানে হিটিং দা বুশ,
ফ্যাটটা তো ঘটেই যাচ্ছে। আমি গত বছরের যে অভিজ্ঞতা থেকে যেগুলো ব্যবহার করতাম সেগুলোও করলাম, সেগুলো তো ফেল করলো, আবার নতুন করলাম, ইটস আ ট্রায়াল এন্ড এরর। যাচ্ছেটা কোথায়? ওখানেই জমা হচ্ছে সব, সবাই খাবারের মধ্যেই পাচ্ছি। আর ওদেরও তো বাঁচার অধিকার আছে, ওরাও তো মানে নিজেদের মতো করে লড়াই করার চেষ্টাটা করছে। সুতরাং এই জায়গাটা থেকে মুক্তি পেতে হলে আবার সেই আগের জায়গাটাতে ফিরতে হবে। আরেকটা প্রশ্ন আছে, ইন দিস এরা অফ গ্লোবালাইজেশন ক্যাপিটালিজম উই ক্যানট অ্যাভয়েড the use of pesticides and fertilizers. They play an important role to increase the productivity. What precautions do you think to be taken at the time of cooking to minimize the ill effects of these two demons? কঠিন প্রশ্ন। একটা তো একটু খাবারগুলো ধুয়ে খেতে হবে, এইটুকুন তো মানে কমন সেন্সই বলছে। খানিকক্ষণ ভিজিয়ে রেখে এনি গ্রিনস, যেগুলো গ্রিনস মানে যেগুলো পালং শাক এটসেট্রা, দে আর ফুল অফ পেস্টিসাইডস। তো এগুলো হয়তো একটুখানি ভালো করে একটু ভিজিয়ে রেখে বারবার জলগুলো ফেলে ফাইনালি মানে ফাইনালি হয়তো অনেকবার রিন্স করে তারপরে খাওয়া উচিত। অনেকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে একটুখানি ভিজিয়ে রাখতে, বা একটু বেকিং সোডাতে ভিজিয়ে রাখতে, টু রিডিউস দ্য লোড অফ অর্গানিজমস। এই কয়েকটা জিনিস তো করাই যেতে পারে। ঠিক আছে, একটা প্রশ্ন আছে, খুব ভালো আলোচনা, ধন্যবাদ। বলেছেন এরকম আরো প্রশংসাজনক অনেক কমেন্ট আছে যেগুলোকে হয়তো সবগুলো আমি আনতে পারছি না স্ক্রিনে। আর এই আমার কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য মোবাইল থেকে এটা নিতে হলো, তাই এই কমেন্টস গুলোকে স্ক্রিনে আনাটাও একটু অসুবিধা হচ্ছে, মার্জনা চেয়ে নিচ্ছি এই শেষ পরিসরে এসে। একটা প্রশ্ন আছে, শিউলি আদিত্য আগেও প্রশ্ন করেছিলেন থাইরয়েড নিয়ে, টিএসএইচ নিয়ে, উনি আবার একটা প্রশ্ন রেখেছেন যে বিস্কুট ও পাউরুটি কি খাওয়া উচিত? refined carbohydrates Very bad. and sugar avoid, Very, please very bad. avoid করা better, যত ঘুরে avoid ফিরে করতে এক। পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, তো বেশ অনেক আলোচনা হলো, অনেক প্রশংসাসূচক মন্তব্য আছে সেগুলোকে আর আমি স্ক্রিনে আনছি না, শুধুমাত্র প্রশ্নগুলোকে আনলাম। 1 ঘন্টা 33 মিনিট হয়ে চলেছে, এখনো 21 জন 22 জন লাইভ দেখছেন, এটা খুব ভাইটাল, লাইভ দেখছেন, টানা দেখছেন, সুতরাং তারা বেশ উপকৃত হয়েছেন বলাই বাহুল্য। তো আপনাদের আলাদা করে ধন্যবাদ, আর কি বলে দেবো, সবচেয়ে বড় ধন্যবাদ তো দেব যে আমি অনুষ্ঠানের প্রথম কাজ ছিলামই না, আপনারা নিজেদের মতো করে অনুষ্ঠানটা চালিয়ে গেছেন, এটা জন্য সঞ্চালকের জায়গা থেকে আমার ধন্যবাদ। আর পুরো অনুষ্ঠানটাতে যেভাবে আপনারা বিভিন্ন দিকগুলোকে তুলে আনলেন, হয়তো বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কিন্তু সামগ্রিকভাবে আমার মনে হয় একটা একটা ভাবনার জায়গা উঠে এলো যে আমাদের নিজেদের ভালো থাকার জায়গাতে আমরা কোন কোন বিষয়গুলোর উপর কতটা সজাগ থাকবো, কিভাবে আমাদের জীবন চর্চা যাপন সেই জায়গাটা আমরা মেনটেন করব। খাবারের ভালো মন্দ নিয়ে আলোচনা হলো, খাবারের পরিমাণ নিয়ে আলোচনা হলো, খাবারের সময় ইত্যাদি নিয়ে আলোচনা হলো, খাবারের সঙ্গে শরীর চর্চার বিষয়টা এলো, এবং বিভিন্ন বিষয় ছুঁয়ে গেলেন, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই। তো দেবাশিস রায় লিখেছেন যে বেশ বুঝতে পারছি যত রিফাইন্ড তত ভেজাল, অনেক ধন্যবাদ প্যানেলিস্টদের, কৃতজ্ঞতা টোনা ফ্যামিলি এবং অবশ্যই নির্মল লক্ষ্য। ঠিক আছে, এই আলোচনাটা তাহলে আমরা এবার এখানে শেষ করি। যদি শেষ বার্তা আপনার থেকে রাখেন তাহলে সেই বার্তাটুকু নেই আমরা আজকের এই শেষ। প্রথমত টোনা ফ্যামিলিকে আমাদের দুজনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ
যে এরকম একটা প্রোগ্রাম আপনারা করলেন, এবং দর্শকবৃন্দদেরও যে আপনারা 9:30 পর্যন্ত না খেয়ে দিয়ে আপনারা বসে যে এই অনুষ্ঠানটা দেখছেন এর জন্যে, এবং আশা করি যে কিছুটা আমরা মানে দিস ইজ আ ফুড ফর থট অ্যাকচুয়ালি, আপনাদের ভাবাবে, এবং যদি এই ডিসকাশন থেকে আপনারা যদি কিছু বাড়ি নিয়ে যেতে পারেন, মানে টেক হোম মেসেজ, খুব ভাল লাগবে, এবং আপনাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করে আপনি সেটা একটা পজিটিভ ওয়েতে ডিরেকশনে নিয়ে যেতে পারেন তাহলে আরো ভাল লাগবে। অ্যান্ড আপনাদের সবাইকে উইশ করি দ্যাট স্টে হেলদি, স্টে সেফ। এটা নিয়েই আমার মনে হয় যে অনুষ্ঠানটা শেষ করা যাবে। ধন্যবাদ। এবং অবশ্যই আপনাদেরকে নিয়ে আবার একবার তো আসতে হবেই। আজকের অনুষ্ঠান শেষে এটাই আমার মনে হচ্ছে। নিশ্চয়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি বন্ধুরা। আবার দেখা হবে সামনের মাসে দ্বিতীয় বুধবার এরকমই আরেকটি ফুড ফর থট অনুষ্ঠানের সঙ্গে। শুভরাত্রি।